এবার আমি সকালটা মনে করো পার্টিকুলার আমি যেটা করিয়ে থাকি, আমি বলি যদি কোনো একটা প্লেস যেখান থেকে মানে সূর্যের ঘোরাটার মুভমেন্টটা সবসময় যদি অবজার্ভ করা যায়, তাহলে সেই জায়গায় দাঁড়িয়েই চেনানো। মনে করো আমি আমার দোতলার ছাদে ধরো আমি রাখলাম বাচ্চাটাকে, আর আমিও থাকলাম, আমার ডান দিকে সূর্য উঠছে, তখন আমি ওকে বলছি যে এই এই হাতের দিকে সূর্য উঠছে, দেখো সূর্য এইদিকে, এটা সকাল। এরপরে গরমকালে হলে মাথার উপরে, এটা দুপুর। শীতকালে হলে আমি ওই সেম পজিশনে দাঁড়িয়ে, দেখো সূর্য এখন পিছনের দিকে আছে, এটা দুপুর। আবার বিকেলের দিকে বা দিকে আছে সূর্যটা, এটা হচ্ছে বিকেল। প্রথমে সূর্যটাকে দেখিয়ে বলি, তারপরে আমি ওর সূর্যের যে তাপ মানে আলোটা, ওইটাকে তখন আমি বোঝানোর চেষ্টা করি। দেখো, সকালবেলা যদি সূর্য তুমি বোঝাতে যাও তাহলে খুব আর্লি বাচ্চাকে ঘুম থেকে ওঠাতে হবে। অনেক বাচ্চা ওষুধ খায়, সকাল উঠতে পারে না, কনভালশন থাকে, তাদের সকালে ওঠানো উচিত নয়, অনেক ব্যারিয়ার্স রয়েছে। এবার এই ব্যারিয়ার্স গুলো আমরা অ্যাভয়েড করবো কি করে? সকাল মানে কি, ঘুম থেকে উঠেছি, দাঁত ব্রাশ করব, এখন সকাল। এবং কি, দেখ আলো, সকাল। রাতে কি ছিল? অন্ধকার ছিল। এবার যদি কোনো বাচ্চা খুব আর্লি ওঠে, তাকে সূর্য দেখানো সম্ভব হয়, তার ক্ষেত্রে তো ঠিক আছে, কিন্তু সব বাচ্চাকে তো তুমি এই জায়গায় পাবে না। না 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 না, সব বাচ্চা পাবো না, কিন্তু মনে করো 10টা 11টা পর্যন্ত ওটা তোমার ইস্ট থেকে মোটামুটি সাউথ ইস্ট এরকম কর্নারে থাকে 12টা পর্যন্ত। 12টা পর্যন্ত আমি যেটা দেখেছি, ওটা ইস্ট থেকে সাউথ ইস্ট বা আরেকটু সাউথের দিকটা চলে যায়। অনেক বাচ্চা আলো ইরিটেশন আছে, তার চোখে লাইট পড়বে, তুমি তাকে উপরে তুলে সেগুলো না না, আমি আমি বলছি মনে করো যারা নিতে পারবে বা যাদের কোনো এইসব কোনো ভ্যারিয়েশন নেই, সেক্ষেত্রে আমি এই প্রসেসে যেমন দিয়ে থাকি, যেমন আমার স্কুলে বাচ্চারা 9টার সময় আসছে, সেক্ষেত্রে একই, হ্যাঁ এই ক্ষেত্রে আমি, আমাকে যদি সূর্য দেখিয়ে করাতে হয়, সেক্ষেত্রে আমাকে একই পজিশনে দাঁড়িয়ে আমাকে দেখাতে হবে বা বলতে হবে। যেমন সত্যমের ক্ষেত্রে ছিল, সত্যম সকাল দুপুর রাত ওই একই, মানে ও দিন রাত কিছুই বুঝতে পারতো না, ওইটা ওর ছিল। এবার দেখো, সবসময় তো সব বাচ্চাকে সম্ভব না। ধরো তুমি তোমার স্কুলের বাচ্চাকে পারলে, তুমি যে বাচ্চাকে প্রাইভেট প্র্যাকটিস করতে যাও বিকেলবেলা, তাকে কি করে চেনাবে? না, তখন তাকে আমি সকালটা পারলাম না, হয়তো পেরেন্টস কে বলে এলাম, আর বিকেলটা আমি করাচ্ছি, যে এই জায়গাটা যদি সে আর্লি ওঠে। কিছু বাচ্চা আর্লি ওঠে, কিছু বাচ্চা ওই প্রবলেম হয়, তাদের প্রবলেম তো থাকেই। যদি কোনো সমস্যা না হয় তাহলে তুমি শেখাতে পারো, আর যদি সমস্যা হয়, বেসিক্যালি আমরা সকালবেলা ঘুম থেকে ওঠাই, যে কাজগুলো করি সেই কাজগুলোর উপর বেস করে। সানটা দেখালাম, সূর্য উঠেছে, দেখ দিন আলো, চারদিকে দেখ, জানলা দিয়ে দেখ, সব সময় আলো, এটা সকাল। দুপুর বেলাটা দেখ কিরকম রোদ, গরম, চান করতে হবে এখন, খেতে হবে এখন, এটা হচ্ছে দুপুর বেলা। যদি স্কুলের ক্ষেত্রে সম্ভব, পেরেন্টরা যদি সকালবেলা বেরিয়ে যান, তার ক্ষেত্রে সম্ভব না। অনেক এইভাবে শেখাতে গিয়ে অনেক অব্লিগেশন আছে। সুতরাং এই জায়গাগুলোকে ও মানে যারা এরম ভাবে পারবেন তারা ভালো, যারা এরম ভাবে পারবে না তাদের ক্ষেত্রে পরিষ্কার ওই দুপুরবেলা চান করতে হয়, 12টা বাজে, 12 o'clock হয়েছে, দেখে নাও ঘড়িতে 12 o'clock, মানে ছোট কাটাটা 12 ঘরে, বড় কাটাটাও 12 ঘরে, 12 o'clock, দুপুর বেজেছে, দেখো দুপুরবেলা গরম রোদ, এখন চান করব, চান করে খাবো, লাঞ্চ করবো, এরম ভাবে শেখাতে পারো। আর না হলে যদি তোমার পক্ষে সম্ভব, মানে যে কটা বাচ্চাকে, তাহলে তুমি খুব সামান্য সংখ্যক বাচ্চাকে এই এক্সপোজারটা দিতে পারবে, খুব বেশি বাচ্চাকে কিন্তু এই এক্সপোজার দিতে পারবে না। না না, যেমন বিকেলবেলাটা আমি খেলতে যাচ্ছি, এখন বিকেল, এবার যেমন বিকেলবেলা অনেকেই সূর্য দেখাতে পারো। না না, বলছি বিকেলবেলা সূর্য দেখছে, খেলতে যাচ্ছে, ঘুরছে, বেড়াচ্ছে, এটা বিকেল। আমার যেমন দীপ্তির ক্ষেত্রে যেমন দারুণ সন্ধেটা বোঝে চৈতালি দি। কেন সন্ধেটা বোঝে? ও সন্ধেবেলায় শাঁখ বাজায়, এখন সন্ধে হয়েছে, শাঁখ বাজাতে হবে, ওই শাঁখ বাজানোর জন্যই সন্ধেটা বুঝে গেছে, সন্ধে দিতে হবে।
ও সন্ধ্যেটা যেমন বুঝতে পারছে। এরকম ভাবে টাইমটা রিলেট করতে হবে, কাজ দিয়ে টাইমটাকে রিলেট করা। বলো এরপর আর কার কি বলার আছে? ফারিয়া ম্যাম। জি দিদি, আমার বাচ্চা তো এই যে টেবিলের দিকে মানে ও এমনি তাকাচ্ছে, কিন্তু আমি যখন পড়াইতে নেই তখন তাকাচ্ছে না। যে এখনো বই খুলে ওর ভাইয়ের বই পড়ছে, সরোয়া দীর্ঘই, কিন্তু ওখানে নেই, বইয়ের দিক তাকিয়ে তাকিয়ে পড়ছে। কিন্তু আমি যখন পড়াইতে তখন ওকে কিভাবে ওর ওইভাবে মানে তাকানোটা আনানো যায় বা মনোযোগী করানো যায়? তাকানো আনানো কাগজের মধ্যে একটা গোল করে দাও, ছোট ছোট ডাল, পেন্সিলের মধ্যে আঠা লাগিয়ে দাও, একটা করে ডালের ওপর পেন্সিলটা বসাবে, ডালটাকে লাইন করে পেস্ট করবে। আচ্ছা, পুরা তাতে পুরা গোল, তাকানোর অভ্যেস পুরা হয়ে মানে যাবে। সার্কেলটা কি ভরবে ডাল দিয়ে নাকি শুধু দাগের উপর ওটা না, দিয়ে? বাউন্ডারিটা, বর্ডারটা। ও শুধু বর্ডারটা। ও আচ্ছা আচ্ছা দিদি। তাহলেই দেখবে অনেকটা খাতার দিকে তাকানো, বইয়ের দিকে তাকানোর অভ্যেসটা হয়ে যাবে। বা ও যখন বই খোলে ওর ইচ্ছা মতো কোনো কোনো সময়, তখন সে নিজে তাকিয়ে দেখছে এটা আইসক্রিম, এটা কেক, মানে ওর পছন্দের জিনিসের ছবিগুলো তখন দেখছে। কিন্তু আমি যখন পড়াতে যাই তখন আর ও তাকাচ্ছে না। যখন পড়াতে বসাবে তার আগেই ওই ডাল পেস্টটা করাবে, জি জি তখন তাকাবে। দিদি। আর বলবো আজ লাস্ট ক্লাস। জি, আর সব টাস্কগুলি মানে চালিয়ে যাচ্ছি। এখন সে থুথু একটু ফেলছে, আবার কখনো ফেলছে না, এই আর কি চলছে ব্রাশ করে। যখন থুতু ফেলবে না তখন কিন্তু ওকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। জি দিদি, মনোযোগী হওয়ার জন্য কি করতে হবে এটা একটু বলো। আরেকবার বলতেন। তুমি বিট করাচ্ছ, হ্যাঁ, বিটটা করাও, ডাল পেস্টটা করাও। ডাল পেস্টটা কিভাবে? দেখো, মনোযোগী বলতে বিশাল অ্যাটেনশন দেবে না, কোনো বাচ্চাই দেবে না, হ্যাঁ, দেয় না তো। আমরাও দিই না, তুমি পড়তে গেলেও তুমি দেবে না, কিন্তু মিনিংফুল যেটুকু দরকার সেটুকু হয়ে যায়, সেটুকু দিয়ে দেয়, সব বাচ্চাই দেয়। তুমি যখন বিট করাবে তখন দেখবে 6 মিনিটে কটা বিট গাঁথলো, বলেছিলাম তোমাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই মেজারটা করলেই দেখবে আস্তে 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 কম সময়ে অনেকটা বিট গেঁথে ফেলছে। সেটাই তো আমার অ্যাটেনশন বাড়ছে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আর তুমি যে বিটটা করাচ্ছ সেই বিটটাই দেবে সবাইকে। ছবি পাঠিয়েছো? হ্যাঁ, পাঠিয়েছি। সেটা তো ভিডিও পাঠিয়েছো। ভিডিও না, আবার ছবি পাঠিয়েছি। বিটের ছবিটা পাঠিয়েছো? আর একটা কার হ্যাঁ, বিট দেখলাম ওই একই বিটে কাজ করাচ্ছে। আমি ওই যে বক্সের মধ্যে যে বিটটা ওই ওগুলা পাঠিয়েছি, আর ওই তারটা পাঠিয়েছি। আর একটা কে দিয়েছে কালার বিট, ভালো দিয়েছে। বলো আর কার কি জানার আছে? অর্ণা থুতু ফেলতে চায় না। অর্ণার ঠোঁটে এটাকে পেন্সিলটাকে দিয়ে ঠোঁট দুটো এরকম চেপে রাখবো, তারপরে ফুক কর, এবং ঠোঁট দুটোকে চেপে রাখবো। এটা কি ব্রাশ করার সময় প্র্যাকটিস করব না অন্য সময় করব? ব্রাশ করার সময় করতে পারো, অন্য সময় করতে পারো, 2-4 দিন করার পরে এবার ওটাকে ফুক করে ফেলার অভ্যেস করো। ফ আচ্ছা শব্দ বেরোবে, থুতু ফেলার অভ্যেস বেরোবে, মুখে জল দিয়ে ওরম ভাবে ব্রাশটা আটকে রেখে জল শুদ্ধ ব্রাশটাকে ফু দেওয়ার অভ্যেস বেরোবে। ও কিন্তু শেষ ফ বলতে পারে, ও ফ বলতে পারে, ফুল বলতে পারে, ফল বলতে পারে, কিন্তু ওই ফুটা দেয় না। যাদের ফ নেই তাদের ফ বেরোবে, যারা ফু দেয় না তারা ফু দিতে পারবে, তো যারা থুতু ফেলতে পারে না তারা থুতু ফেলতে পারবে। দিদি, থুতু যে ফেলতে পারে না তা নয়, ও মাঝে মধ্যে থুতু ফেলে, বা কখনো বেশি কিছু গালে দিলে সেটা ফেলে দেয় থু করে। ওভাবে পারে, বা এমনি থুতু আমি মানে এমনি ফেলা দেখছি অনেকবার, কিন্তু বিরাস করে সে কখনো ফেলে না। আবার ঘিন্না থু এটা এটা বলে সে থু ফেলে, ময়লা ওই কিছু যে বোঝাইলে। ব্রাশ করার সময় এটা বললে থু ফেলে, তাহলে ব্রাশ করার সময়
মুখে যখন জলটা দেবে তখন বলে ঘেন্না তু। অন্ধকারে অন্ধকারে রাখলে ঘুমাই যাবো, জি অন্ধকারে জি রাখো। এটা করে দেখো। জি জি। বলো এবার আর কার কি প্রশ্ন? হ্যাঁ দিদি, আমি বলছি কি, আমার বলো। ছেলে ও খাবার জিনিস যদি কোনো সামনে কিছু দেখে, ও খাওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়। ওয়েট। হুম, এটা করে। হ্যাঁ, এটা বলবে ও ওয়েট। হাত দিয়েও নেওয়া শুরু করে দেয়। নিতে দেবে না, বলবে তাহলে আমি কাউকেই দেবো না, সবাইকে দেবো, তোমাকে ওয়েট করতে বলেছি তারপরে খেতে দেবো। এই ওয়েট তোমায় দেবো না কেন? ওয়েট। আর না হলে সবাইকে তুমি বেড়ে দাও খাবার থালা জিনিস, তারপরে নিজেরটা নাও। বাড়ি এগুলা প্র্যাকটিস করি, আমার বই কে রাখে না। এই যে যেমন পরের কিছুদিন পয়েন্ট। আগে একটা জন্মদিনে গেছিলাম, তো ওখানে কেক কেক ওর সামনে গিয়ে ও কেক খাবেই, কেউ যদি আটকায় ওকে ওকে মেরে দেয়। এগুলো করে। ও এটা সব বাচ্চাই করে, সব বাচ্চা বলতে অনেক বাচ্চাই করে। তো এইটা তোমাকে বাড়ি থেকে শেখাতে হবে যে সবার লাস্টে ওকে খেতে দেবে, সবাইকে ও সার্ভ করবে তারপর। ও হাত দিয়ে নিজে তুলে খাবার করে ওইটা সামনে গিয়ে করলেই বলবে আজকে খেতেই দেবো না, নিজে তুললে খেতেই দেবো না। একই প্রবলেম আমার বাচ্চারও আছে, অনেকটাই সেম প্রবলেম। নিজে তুলে খেতে দেবো না, সবাইকে খাবার সার্ভ করো, তারপর তোমারটা পাবে। কখনো ওয়েট করে, কখনো আবার তার একটু সহ্য হচ্ছে না, পরে লাস্টে দেখা যাচ্ছে যে আমার আগে সে প্লেট নিয়ে গেছে, সে মানে ওভাবে প্লেটে উঠাচ্ছে টেবিল থেকে, এই কাজ ওয়েট করে। করো, ওয়েট পরে খাবে, ও তোমাকেই দেবে। এরকম করে, মানে কেউ হয়তো খাচ্ছে ওর সামনে, ওর কোলে উঠে বসে পড়বে খাওয়ার জন্য, ওর কোলে চলে যাবে। সেটা দিক, সেটা দেখো, এটা বাচ্চাদের স্বভাব, কিন্তু ওয়েট করার জায়গাটা শেখাতে হবে, না ওয়েট করলে খেতে দেবে না। দিদি আমি একটু সুমা দেবনাথ দিদির সঙ্গে একটু কথা বলতে চাচ্ছিলাম। বলো। হ্যাঁ হ্যাঁ দিদি হ্যাঁ। সঙ্গে একটু কথা বলতে চাই, এখন না ক্লাসের পরে, কি আপনার কি এটা এই 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 ইসে কি যোগাযোগ করলে পাবো? বুঝলাম না। এই ফোন নাম্বারে যোগাযোগ করলে পাবে কিনা? হ্যাঁ হ্যাঁ তোমার হ্যাঁ। ফোন নাম্বারটা দিয়ে দাও সোমা। আচ্ছা ঠিক আছে, দিয়ে দিন। তোমার ফোন নাম্বারটা দিয়ে দাও, তাহলেই আমি যোগাযোগ অনেক করলে পেয়ে যে যাবে। দিদির একটা ফ্রি ক্লাসের যে আছে না, আইডিতে যে অ্যাড আছে, ওখান থেকে বের করে কালকে দিয়েছিলাম, অবশ্য ঢোকেনি, মানে হয়তো লাইনে ছিল না দিদি, এই জন্য ঢোকেনি। ওই এটা তোমার ফোন নাম্বারটা নিয়ে নাও। আচ্ছা, ওটা আচ্ছা ওটা ঠিক আছে, দিয়ে দিন। আচ্ছা আচ্ছা দিদি, থ্যাংক ইউ। বলো শামিমা। হ্যাঁ, হ্যালো দিদি। বলো। হ্যাঁ আজকে দিদি, লাস্ট আমার তো ক্লাস, আগে বলো। সমস্যা ছিল কি, ওই ঘরে সবকিছু আগে শুধু ধাক্কা দিয়ে ফালাই। আজকে লাস্ট ক্লাস, কিভাবে কাজ সবকিছু শুধু করাবে ধাক্কা সেটা দিয়ে দেখো, ফালাই বইগুলো নিয়ে। দিচ্ছে, আর শান্ত সব শুধু ফালাই। বলো। হ্যাঁ দিদি। এখন ওই 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 কাজটা এখন করে না, কিন্তু মাঝে মধ্যে আবার শুরু করে। তাইলে ও মানে কি করবো ওইটা দিদি? মানে ওই ঘরে মাঝে যখন সবকিছু শুরু ফালানোর করছে, অভ্যাস ছিল। হ্যাঁ তার মানে পুরোনো অভ্যাসগুলো পুরোপুরি যায়নি। না, ওইটা আবার দিদি দেখা গেছে 1-2 মাস পর পর আবার মানে আসে ওর মধ্যে। তো ওইগুলা আবার ইয়ে করলে হয়তো বাধা দেয় বা ইয়ে করে আস্তে আস্তে, তাহলে আবার একটু ঠিক হয়, তা আবার শুরু করে ওইগুলা। মানে একবারে শেষ করা যায় কিভাবে দিদি, করা যায় কিনা? করা যায়, এই জায়গাগুলো কঠিন কিভাবে ভাবে। করবো দিদি ওই? ব্যাড বিহেভিয়ার যেগুলো করবে, 1 সপ্তাহ তুমি যদি ওই বিহেভিয়ার না করো, তোমায় গিফট দেবো, আর না হলে সারাদিন রাত খাটাবো। তুমি আজকে ব্যাড বিহেভিয়ার করেছো, তুমি হয়তো এই দিদি গিফটটা পৌঁছে, সমস্ত কাজ করবে। ওই ওই গিফট দিদি বোঝে না, ওই যে মানে হয়তো খাবার পছন্দ করে না, খাবারের কিনে ওর চাহিদা নেই, ওই শুধু ওই
মানে সুন্দর হয়েছে, ভালো হয়েছে এগুলা বোঝে, হাততালি প্রশংসাটা বোঝে। তুমি বলবে বাজে হয়েছে, বাজে বিহেভ করেছে, বাজে, একটু আদর করব না, সব কাজ তোমায় করতে হবে। ওই যে বাজে কাজ করেছো, হ্যাঁ ওই এই জায়গা বিহেভিয়ার যেগুলো রয়েছে, কার কার কটা কটা বিহেভিয়ার ইস্যু রয়েছে সেগুলো একটা লিস্ট করো, তার মধ্যে দুটো দুটো করে মডিফাই করো। দিদি আমি আরেকটা কাজ করি, দেখা গেছে ওই যে জিনিসটা এখন ফালায় ওইটা ওরে দেওয়া উঠাই, এখন ঠিক আছে কিনা ওই কাজটা ওইভাবে করবো কিনা। হ্যাঁ হ্যাঁ, ও যে জিনিসগুলো ফালাবে সেগুলো ওকে দিয়ে ওঠাতে হবে, এবার ওর হ্যাঁ পছন্দের জিনিস ফেলে দিতে হবে। দিদি আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। বলো। আমরা তো যে পর্যন্ত যে কোনো কাজ মানে আমরা গোল নিয়েছি, ওইটা শেষ না হওয়া পর্যন্ত, গোল সাকসেস না হওয়া পর্যন্ত নতুন করে কোনো গোল নিব না। একদম না। আচ্ছা, আরেকটা বিষয় হলো 4 থেকে 5 মাসের মধ্যে ওই গোলগুলো অ্যাচিভ করতে হবে। মানে আমাদের টার্গেট হলো 4 মাসের মধ্যে ওই গোলটা অ্যাচিভ করব। হ্যাঁ একদম, আচ্ছা ওরে রিপোর্ট দিতে হবে আমাকে। আচ্ছা দিদি, আমি এই বাসায় নাই, আমি অনেক দূরে আছি, মানে অন্য একটা জেলায়। কালকে তো 16 ডিসেম্বর বাংলাদেশে বিজয় দিবস। হ্যাঁ হ্যাঁ। তো ওই কাল প্রোগ্রামের প্রস্তুতি, আমি একটা প্রোগ্রামে আছি, এর মধ্যে আমার মোবাইলে চার্জও নাই, যে কোনো মুহূর্তে চার্জ বন্ধ হয়ে যাবে। তা আমি একটু দিদি মানে আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি, পরে আপনার সাথে ফোনে যে কোনো মুহূর্তে যেহেতু বন্ধ হয়ে যাবে, আমি তো আর আপনার সাথে কথা বলে শেষ করতে পারবো না। তা আগে থেকে বিদায় নিচ্ছি, আজকে শেষ ক্লাস। দিদি পরে আমি একদম। আপনার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করব। আচ্ছা, আর দিদি তোমার ফোনটা বন্ধ হয়ে যাবে, তুমি একটু বলে দাও যে ক্লাসটা তো তুমি করলে, ট্রেনিংটা করলে, করে কি কোনো উপকার পেলে? আমার মেয়ের বয়স অলরেডি মানে 8 পেরিয়ে 9 পড়ছে, কিন্তু এই 9 বছরটাই আমার কাছে মনে হয়েছে যে বৃথা আমি কাটাইলাম। আমি 1 বছর তাকে স্কুলে দিয়েছি, কিছু ইমপ্রুভ হয়েছে, কিন্তু এই যে আমি এমডিএপিএস ট্রেনিং করলাম, এই ট্রেনিং এ আমাদের মানে আমি বলবো যে অনেক উপকার হয়েছে। আমার বাচ্চাটাকে আমি বুঝতে পেরেছি কিছু কিছু এক্সপোজার দেওয়া লাগে, সেটা আমরা জানতাম না, সেটা কিভাবে কিভাবে দিতে হয়, টাস্ক অ্যানালাইসিস কিভাবে করতে হয়, প্রত্যেকটা কাজ ধরে ধরে দিদি আপনি আমাদের শিখিয়েছেন, মানে এর জন্য আপনার কাছে আমরা কৃতজ্ঞ। আর একটা বিষয় হলো মানে আমরা মানে সবাই উপকৃত আমি মনে করি। আর সেকেন্ড পার্ট যেটা আছে, আমার ইচ্ছা আছে যে আমি ওই সেকেন্ড পার্টটাও আবার করব, কারণ আমাদের শিখার শেষ একদম নাই। করো। শর্মিষ্ঠার হয়ে আমি একটা কথা বলে দিচ্ছি, শর্মিষ্ঠা বলেছিল রুমানা আপার মেয়ের অ্যাসেসমেন্টটা আমি পুরো করব। আচ্ছা আলাম ঠিক আছে। রুমানাকে ফোন করে বলো আমি অ্যাসেসমেন্টটা করব, তোমরা দুজনেই দেখতে পাবে দুজনের অ্যাসেসমেন্টটা কে কতটা ঠিক করেছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না দিদির সাথে আমার কথা হয়েছে। শর্মিষ্ঠা তোমার কাছে টাইম চেয়ে নিয়েছে, নেবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টাইম দিয়ে একদিন তুমি ফ্রি হয়ে পুরো অ্যাসেসমেন্টটা করো আবার দুজনে না বসে। আমি দিদির সাথে সবসময় যোগাযোগ রাখবো, আপনার হুম। সাথেও রাখবো। আর পরে আমি হোয়াটসঅ্যাপে আপনার সাথে যোগাযোগ করব দিদি, অন্যার যে কোনো বিষয়। আর অন্যার একটা বিষয় আছে, একটু গাইনিক্যাল প্রবলেম আছে, যেটা আমি ওই যে মিথিলা ম্যামের সাথে কথা বলছিলাম, উনি হুম হুম। বলছে আপনার সাথে কথা বলতে। এটা আমি হোয়াটসঅ্যাপে কথা বলবো আপনার সাথে। আচ্ছা। তাহলে দিদি আমি বিদায় নিলাম, গুড নাইট। হুম হুম, গুড নাইট, গুড নাইট। গুড নাইট, নমস্কার। আসুন ভাই বলো। দিদি হুম, দাঁড়া তোমার কাছে যাচ্ছি, মাসুম ভাইয়ের কাছে আগে যাই। মাসুম ভাই বলো। দিদি ওই যে আমাদের ঠিক তো আছে দিদি। আমরা যে টাস্ক নিছি, টাস্ক অ্যানালাইসিস করছি, কিন্তু বাকি তো অনেক কিছু টাস্ক অ্যানালাইসিস বাকি রয়ে গেছে, এগুলো আমরা কিভাবে শিখবো? এখনো শেখোনি? না, অনেক কিছু বাকি আছে, একটু ডিসকাস করলে আমরা বুঝতে পারতেছি, কিন্তু আপনি একটু ডিসকাস করে দিলে মানে ভালো হতো। বলো না, বলো। এটা তো আচ্ছা দিদি ভালো করে হ্যাঁ, করতে হবে, আমি এখানে একটু বাকি। বলতেছি দিদি। তামিমা বলো। আমি তোমাদের সঙ্গে আছি, আজকে ক্লাস শেষ মানে সম্পর্ক শেষ নয়। না দিদি, আমরা তো আপনাকে ছাড়ছি না দিদি, আমরা তো ছাড়বো না দিদি, আমাদের প্রয়োজন বেশি। আমি তো যাচ্ছি না, তোমরা ছাড়বে তো পরে, আমি গেলে তুই ছাড়বে। কখনো ভুলতে পারবো না, মনে হয় আমরা কোনো একটা আমরা আপনাকে আশীর্বাদ ছাড়বো না হিসাবে কখনো। আপনাকে পেয়েছি।
তোমরা ক্লাস শেষ ছাড়বে হলে কি, আমি তো ছাড়ছি না তোমাদের। আমরাও ছাড়বো না দিদি। ওই জন্য তো বলছি 4 মাস অন্তর অন্তর ইভ্যালুয়েশনটা দিতে হবে তো। জি জি ফাঁকিবাজি দিলে চলবে না তো, কারণ একটা বাচ্চাও যেন নষ্ট না হয়। দেখো আমরা কিন্তু নট এক্সপোজার করে করে বাচ্চাদের শেষ করে দিই। জি জি হ্যাঁ, বলো শামীমা ম্যাম কি বলছিলে? দিদি আমি বলছিলাম এই যে আমরা যে গোলগুলা নিছি ওইগুলা তো সবগুলাই কি টাচ অ্যানালাইসিস করে মানে কাজগুলো শিখাইবো নাকি মানে সব? একদম ছোট ছোট টাস্কে ভাগ করো, করে করে শেখাও। যেমন দিদি আমি এখানে এই যে মানে হাত দিয়ে ভাত মাখানো ওইটা টাচ অ্যানালাইসিস মানে আমি নিজে নিজে একটু ইয়ে করছি। তারপরে এখন মানে এটা কি মানে হয়েছে কিনা একটু শোনাবো দিদি? বলো, মানে অবশ্যই বলো, বলো। এইখানে দিদি যেমন প্রথমে এই খাবারের আগে তো মনে হয় হাত ধুতে হবে না? হাত ইয়ে করতে গেলে বেসিনে যাও, ওইখান থেকে শুরু করব না ভাত মাখা থেকে শুরু করব? আমি তারপরে সাবান লও। দেখো তুমি যদি টাস্ক নাও ভাত মাখা থেকে তাহলে শুধু ভাত মাখা করবে, যদি টাস্ক নাও হাত ধোয়া থেকে তাহলে শুধু হাত ধোয়া করবে, দুটো কিন্তু আলাদা কাজ। এখানে দিদি হ্যাঁ দেখা গেছে কি বাচ্চা ভাত মাখানো হয় কিন্তু হাত ধোয়াটা ইম্পর্টেন্ট ওইখানে, ওইটা একটা অভ্যাসে হ্যাঁ আনা দরকার। হাত ধোয়ার মোছা গোল তো তুমি আগেই নিয়েছো, হ্যাঁ দিদি গ্রুমিং এ নাওনি হাত ধোয়া? হ্যাঁ দিদি ওইটাতে আছে। তাহলে তারপরে ওই দেখা ওই গেছে টাস্ক অ্যানালিসিসটাই হাত ধোয়াটা হবে। এবার গ্রুমিং এ হাত ধোয়া মানে সব জায়গায় তো হাত ধোবে, যে কোনো খাবার খেতে গেলেই তো হাত ধোবে। তাইলে ওই হাত ধোয়াটা যদি আলাদা, তাইলে এইখানে হাত ধোয়াটা এইভাবে করছি, বেসিনে যাও, সাবান লও, তারপরে হাতে সাবান মাখো, হাত ভালো করে ঘষো, সাবানটাকে রাখবে না, ভালো করে ঘষবে কি করে সাবানটা ধরে? সাবান হ্যাঁ সাবান বেসিনে লও যাও, কলটাকে হ্যাঁ না হ্যাঁ খুললে হাতটা ভেজাবে কি করে? সাবান এখানে যদি যদি ট্যাপ ছাড়ো মানে কল ছাড়ো, সাবান রাখি দিদি ওইটা দেই না, এখানে একটা মিস হয়েছে এই জন্যই আগে মানে আগে ট্যাপ ছাড়তে হবে তো, শুকনো হাতটা আগে জলে ভেজাতে হবে, তারপর তো সাবানে হাত দিলে সাবানটা হাতে লাগবে, না হলে সাবানটা শক্ত হয়ে থাকবে। হ্যাঁ দিদি এই জন্য আমরা ভুল হইতেছে তো মানে সঠিকভাবে ভুল হয়নি, মাথা ঘামাওনি, মাথা ঘামাওনি টাস্কটা নিয়ে। আগে ট্যাপ খুলবে, হাতে জল দেবে, ট্যাপ বন্ধ করবে, তারপরে সাবানটাকে ধরবে, সাবানটা হাতে ভালো করে লাগাবে, তারপর সাবানটা রাখবে, দু হাতটা ঘষে ঘষে কচলাবে, তারপরে আবার ট্যাপ খুলবে, এবার হাতের ওপর সাবানটা দু হাত কচলে কচলে জল দিয়ে ধোবে, দিয়ে সে ট্যাপটা বন্ধ করবে, তারপরে হাতটা টাওয়েল দিয়ে পুছবে। এই পর্যন্ত গেল হাত ধোয়া। কিন্তু যখন মানে হাত ধোয়ার কাজটা আমরা শুরু করব মানে শিখাবো, তখন কি মানে পুরা কাজটা শেষ করব? একদম। যদি করতে না চাই ভুল করে, এবার যদি করতে হাতটা না ধুয়ে চাই তাহলে হাতটা পুছে চলে এসো টেবিলে। হ্যাঁ এবার দিদি ভাত যদি কাজটা নাও, হ্যাঁ ভাতের যদি মধ্যে তরকারি ঢালো, তরকারিটা ঢেলে বাটিটা রাখো। দিদি এখানে এইভাবে হইব না নাকি যে প্লেট লও, প্লেট লাগবো না মানে নাকি ভাত লও ডাইরেক্ট সরাসরি মানে ওইটা ইয়ে করবো? তুমি প্লেট নিয়ে বলতে পারো, তুমি যদি প্লেটটা বাচ্চাকে নেওয়া শেখাতে পারো নিতে পারো। প্লেট নাও, প্লেটে ভাত নাও, তার উপর তরকারি দাও, তরকারি দিয়ে বাটিটা রাখো, মানে বাটিটা ধরো, তরকারিটা ঢালো, বাটিটা টেবিলের উপর রাখো। এবার তরকারি আর ভাত একসাথে আঙুলগুলো মুঠো করো, করে করে মাখো, আঙুল নাড়িয়ে নাড়িয়ে মাখো, বা আরো যদি ভাঙতে পারো আঙুলগুলো এক জায়গায় নিয়ে এসো, মেখে নাও, আবার আঙুল ছাড়ো, আবার একটু ভাত তরকারির মধ্যে দিয়ে দাও, আবার একটু ভাত তরকারির মধ্যে দিয়ে দাও, এরম ভাবে মাখো। হলো? হ্যাঁ দিদি
হ্যাঁ মাসুম ভাই, কোন টাস্ক অ্যানালিসিসটা আটকাচ্ছে? আচ্ছা দিদি দিদি আমি একটু বলবো, দিদি আমি একটু বলবো, বলো আমি বলবো। বলো। বলছি কি, আমার ছেলেকে যদি খেতে দিই টেবিল চেয়ারে বসবে, হ্যাঁ ও কি করবে, ওর পছন্দের খাবারগুলো খেয়ে ও উঠে চলে যাবে। ও যেগুলো ভালোবাসে খেতে ওগুলোই খাবে, খেয়ে দিয়ে চলে যাবে। মানে ওগুলো ভরিয়ে ভরিয়ে যে ভাতটাকে খাবে সেটা করবে না, ওর পছন্দের খাবার নিয়ে খেয়ে চলে যাবে। সবাই তাই করে। তাহলে তো চিকেন ওকে মাংস হলে মাংসগুলো খেয়ে নিলাম, আলু আর ঝোল পড়েই রইলো। এটা ছোটবেলাকার সবার স্বভাব। না, ও আলু খেতে ভালোবাসে। তাহলে আলু ওই খেয়ে যারা নেবে, আলু খেতে কিন্তু ভালোবাসে ভাতটা তারা আলু আর মাংস খেয়ে নিল, ভাতটা আর ঝোলটা পড়েই রইলো। হ্যাঁ খাবে না তো। এবার তাহলে আলু কি করবো? লাস্টে দেব, আগে ঝোল দিয়ে ভাত মাখিয়ে খাবে, তারপরে আলু আর মাংস দেবো, না হলে আলুটা আমি খেয়ে নেব। আমি তোমাদের একটা গল্প বলেছিলাম, মনে আছে? কি বলতো, আমার ঢেঁড়স খাওয়ার গল্প। বলিনি তোমাদের, বলিনি না ওই ব্যাচ বলেছিলাম? না দিদি আমাদের না বলেননি। শুনিনি দিদি। আমার ঢেঁড়স খাওয়ার গল্প শোনো। বলেননি। ঢেঁড়স আর উচ্ছে এই দুটো আমি খেতামই না। আমার মেয়েও উচ্ছে খায় না এখনো, ওই নিয়ে ওর সঙ্গে খুব মারপিট হয়। হ্যাঁ আর বলছিলেন দিদি। আমিও খেতাম না ঢেঁড়স আর উচ্ছে। এবার আমাদের যেদিন মাংস হতো সেদিন ঢেঁড়স সেদ্ধ হতো আর উচ্ছে সেদ্ধ হতো। এবার মার বক্তব্য ছিল ঢেঁড়স সেদ্ধ খেলে তারপর মাংসের বাটিটা পাবি। তোর চিৎকার চেঁচামেচি কান্নাকাটি করে কোনোভাবেই ভোলাতে পারিনি, রোজকার অশান্তি। এবার একদিন মাকে বলেছি, মা খাওয়া হয়ে গেছে। মা বললো বা ভালো হয়েছে, খাওয়া হয়ে গেছে। এবার মাংসের বাটিটা দিতে এসে মা হঠাৎ থালাটাকে এরকম তুলে বললো, টেবিলের মধ্যে এটা কি পড়ে আছে। মানে আমি ঢেঁড়স সেদ্ধটা থালার তলায় মানে টেবিলের ওপর রেখে থালাটা চাপা দিয়ে দিয়েছি যাতে মা দেখতে না পারে। মাকে বলেছি, খেয়ে নিয়েছি। এবার মার বক্তব্য হয়েছে যে এটা কি পড়ে আছে। আমি জানি না তো, আমারটা আমি খেয়ে নিয়েছি। মা সোজা মাংসের বাটিটা নিয়ে গেল, নিয়ে গিয়ে বললো, মাংস তো খাওয়া যাবেই না, আজকে সারাদিন মাংস হবে না, ঢেঁড়স সেদ্ধটা তুলে খা। এবার তো আমি টেবিলের ওপর নোংরা, আমি ওখান থেকে খাবো না। সেই নিয়ে মার বক্তব্য উল্টে আমায় মাথা গুজিয়ে ওই প্লেটের মধ্যেও তুলতে দেয়নি, টেবিল থেকে চাটিয়ে আমায় ঢেঁড়স সেদ্ধ খাইয়েছে। ও আজকে থেকে যাওয়ার কথা ছিল, এবং খাওয়ানোর পরেও সেই দিন মাংসটা দেয়নি, আমি জেদ করেছিলাম বলে। ঝোল দিয়েছে, মাংস দেয়নি। ইভেন আমার সামনে দুপুরবেলা বসে মাংস খেয়েছে, এ বাটিটা আমাকে বলেছে পারলে বাটিটা মেজে। সেগুলো লেখা আছে। নেক্সট দিনও তাই বক্তব্য ছিল, উচ্ছে সেদ্ধ যদি না খাওয়া হয়, আগের সপ্তাহে আগের সানডেতে যেরকম অবস্থা হয়েছিল ঠিক সেই অবস্থাটাই হবে। 14-15 অবস্থা যখনই বুঝলাম যে না, মাকে আর মোল্ড করা গেল না, তখন বাধ্য হয়ে উচ্ছে সেদ্ধটা খেয়ে সাথে সাথে জল খেয়ে নিলাম। ইভেন আমার মেয়েও এখনো তাই করে। আমিও ঠিক একই জিনিস করি, উচ্ছে সেদ্ধ যদি না খাওয়া হয় তাহলে আজকের পর থেকে সমস্ত কিছু বন্ধ। যখন আমি বাড়িতে থাকি তখন উচ্ছে সেদ্ধটা খাওয়ানো যায়, আমি না থাকলে আর কেউ খাওয়াতে পারে না। এই হচ্ছে ব্যাপার, এটা সব বাচ্চা, এবং তোমরাও তাই। বাচ্চা যখন মাকে টাইট করতে পারবে না, মোল্ড করতে পারবে না, তখন বাচ্চা ঠিক আছে। 12 তারিখেরটা আমি 308, 13 তারিখে 381। এখানে আমার বলো তামিমা, বলো তামিমা, বলো। হ্যাঁ দিদি আরেকটা কথা বলি আমার ছেলের। ও না কি করে, এখন তো শীতকাল, ও না বাড়ি বাড়ি একটু বাদে বাদে প্যান্ট খুলে ফেলছে। দুটো প্যান্ট পরিয়ে রাখো, ডাবল প্যান্ট, একটা হচ্ছে আন্ডারওয়্যার আর একটা হচ্ছে ফুল প্যান্ট।
প্রত্যেকটা বাচ্চাকে হ্যাঁ বল, দিদি দুটো প্রত্যেককে বলছি, প্রত্যেককে বলছি দুটো করে প্যান্ট পরিয়ে রাখো। বাচ্চা বড় হচ্ছে, প্রবলেম বিহেভিয়ার বাড়বে। বলো শামিমা ম্যাম। দিদি আমার বাচ্চা শুধু প্যান্ট পরতে চায়, আর গোসলের পর পরে খুঁজে প্যান্ট প্যান্ট, আর প্রতিদিন পিছনে নতুন প্যান্ট, যেটা নতুন দেখে ওইটা খারাপ হোক তারপর ওইটা ভালো। হ্যাঁ, এটা অনেক বাচ্চা টেন্ডেন্সি, নতুন প্যান্ট গুলো ঘরে পরে ফেলবে। হ্যাঁ হ্যাঁ, নতুন জামা নতুন প্যান্ট, ওই খুঁজে কোনটা মানে আগে দেখে নাই ওইটা খুঁজবে, নতুনটা খুঁজে শুধু। পুজো দিয়ে দেবে, নতুন প্যান্ট লুকিয়ে রাখবে, পড়তে দেবে না। নতুন প্যান্ট নেই আমি কি করব? ওই ডয়ার খুঁজে, তারপরে হ্যাঙ্গারের মধ্যে খুঁজবে কোনখানে আছে নতুন, খুঁজবে। দিদি আমি বলছি যে এটা, হ্যাঁ বলো 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 শামিমা বলো। ওই দিন আমার একটু নেট একটু সমস্যা ছিল, ডিসকানেক্ট হয়ে গেছিলাম। ওই যে এই যে সুস্মিতা দিদি মনে হয় যে টাস্ক অ্যানালিসিসটা করছিল, ওইটা প্রথম লিখবো আমরা টাস্ক গুলা মানে কি কি ভাবে ভাঙলাম ওইগুলা প্রথম, তারপরে আইডিয়া এখানে বুঝাইছে ইন্ডিপেন্ডেন্ট, হ্যাঁ তারপরে এই যে হ্যাঁ বিপি দিয়ে বারবার প্রম্পটিং, বারবার প্রম্পটিং মানে কি মুখে বলা, হ্যাঁ, তারপরে পিপি হইছে ফিজিক্যাল প্রম্পটিং, এগুলো হাতে ধরে করা, ওইটা হাতে ধরে করানো। আর ক্লুইংটা মানে মানে এরপর কি করবে, এরপর ওইটা করে। হ্যাঁ এরপর কি করবি এরকম ভাবে বলা। হ্যাঁ হ্যাঁ দিদি এইভাবে ঠিক আছে তো, মানে আমরা যে করবো একদম ক্লিয়ার আছে। আচ্ছা দিদি, এখন যদি আর আমি নামটা শিখাই, যে ওর নাম দ্বারা আমি শিখাইতে পারতেছি না, ঘুরা সবকিছু বলি যে আপুর নাম সবার নাম বলে, তো মানে ওর গায়ে যদি এইভাবে হাতে তোমার নাম আমি নামটা বলতে চাইতেছে না, নামটা কিভাবে শিখাইবো, আর এই যদি আমরা টাস্ক অ্যানালাইসিস করি, এই পুরো কথাটা বললে তারপর বলবে আমার, বলো তুমি আমার নাম, ওর নামটা পুরো বড় করে বলবে, পুরো কথাটাই ও বলবে আমার নাম এই, পুরো কথাটাই সেন্টেন্স। ও একটু তাড়াতাড়ি অনেক অনেক স্পিডে কথা বলে, অনেক এত খুব তাড়াতাড়ি কথা বলে দিদি। দেখা গেছে কি ওই বলার আগে আমি, ওই আমিটা বলে যে আমিটা বুঝতেছি ওই আমি, কিন্তু ওই নামটা ওর নামটা ওই বলতেছি না। আর আগে যদি বুঝতাম, যদি আসলে অটিজমের সংখ্যা তাহলে ছোট নাম রাখতাম, ছোট করে, যাতে সহজেই বলতে পারে। নাম তো রাখছি দিদি তাও হিট, তার অক্ষরের বড় নাম, ওরও বলাতে সমস্যা হয়। এবার পরিষ্কার বলাবে আমার নাম তাফিক, তোমার নাম কি, এরম ভাবে জিজ্ঞেস করবে, বলো আমার, ও বলবে আমার নাম, ও বলবে নাম, তাফিক, ও বলবে তাফিক। বুঝতে পারলে? বলি দিদি ওই বলতেছে না, চেষ্টা করতেছি। তারপরে ওইটা যদি আমরা টাস্ক অ্যানালাইসিস করে তাহলে নামটা কিভাবে ইয়ে করবো, ওইটা আমি একটু আপনার কাছ থেকে জানতে চাই। মানে সেন্টেন্সটা বলাও, আমি যেরকম ভাবে এক্ষুনি বললাম ঠিক সেরকম ভাবে বলাও, একটু পর পর বলাও, তুমি জিজ্ঞেস করো, অন্য কাউকে দিয়ে জিজ্ঞেস করাও। দিদি শুনতেছি না, আমি সবাইকে শুনতে চাই। শুনতে পাচ্ছো? আমরা শুনতেছি। হ্যাঁ এখন শুনতেছি, শুনতে পাচ্ছি। হ্যাঁ এখন শুনতেছি দিদি, এখন শুনতেছি। পরিষ্কার করে ওকে ফুল সেন্টেন্সে বলাও, আমার, প্রথমে জিজ্ঞেস করো তোমার নাম কি, তুমি এই কথাটা ওকে আবার বলো, বলো আমার নাম তাফিক, পুরো কথাটা ও কেটে কেটে বলবে। ধরো মাসুম ভাইকে দিয়ে জিজ্ঞেস করাও, বাচ্চাকে জিজ্ঞেস করো তোমার নাম কি, তুমি বলবে আঙ্কেল কি জিজ্ঞেস করলো তোমার নাম কি, তো বলো আমার নাম তাফিক, এই পুরো কথাটা ও বলবে। আর এটাকে আস্তে আস্তে কেটে কেটে বলাও। বুঝতে পারছো? হ্যাঁ দিদি, এটার জন্য আলাদাভাবে কিছু শেখাতে হবে না, এমনিই বলো। বাড়িতে যত লোক আছে সবাই যেন একবার করে জিজ্ঞেস করে তোমার নাম কি, আর ও যেন পুরো সেন্টেন্সে কথাটা বলে, তাহলে 2 দিনে উঠে যাবে বা 3 দিনে উঠে যাবে।
ওই দিদি দেখা গেছে কি কথা মানে ওই এমনিতে ওর যা কিছু প্রয়োজন বলে, কিন্তু আমরা এই যে কথা যদি ওর সাথে বলি না, ও মানে ওই কথাটা উত্তর দিতে পারে না। উত্তর দেওয়াটা এরম ভাবে শেখাবে, কিভাবে উত্তর দিতে হয়? উত্তরটা দিদি আমি মাঝে মধ্যে ওর উত্তরটা দেই, আমি ওর প্রশ্ন করি আবার আমি নিজে উত্তর দেই। বা দেখা গেছে কি ওই আমার বড় মেয়ে যদি থাকে তাইলে দেখা গেছে কি ওরা একসাথে রাখি মানে আমি প্রশ্ন করলে ওর চেষ্টা করি শর্মিষ্ঠা, শর্মিষ্ঠা, হ্যাঁ বলো। শামিমার বাচ্চাকে কি করে নাম শেখাবে বলো? ওর নাম জানে, নিজের নামটা তো জানে না। হ্যাঁ জানে, তো নাম জানে কিন্তু বলে না। এমনি তো জানে যে ওর নামটা তা স্পিচের এরিয়া। হ্যাঁ আরেকবার বলো চৈতালি দি। বাচ্চার নাম বলবে। ওর নাম ওর নিজের নামটা জানে, মানে ওকে যদি ওই নামে ডাকে ও সাড়া দেয় তো? হ্যাঁ দেয়। তখন তো সেক্ষেত্রে তোমার নাম কি, ওইটাকে প্রথম দিকে যখন আমরা করাই তোমার নাম কি নিয়ে সঙ্গে সঙ্গে আমরা বলে দিই আমার নাম এই, যেমন তোমার নাম কি, আমার নাম অর্ণা, এইরকম মানে আমার নামটা, এবং ওর সাথে আমি তোমাকে জিজ্ঞেস করছি, বলো তোমার নাম কি? ও তখন বলবে তোমার নাম কি। তোমাকে কি বলছি বলো? আমার, শামিমা বলো আমার সঙ্গে সঙ্গে বলো, আমার নাম শামিমা। ঠিক এরম ভাবে বলাও, আমি আর তুমি যেরম ভাবে কথোপকথন করলাম ঠিক এরম ভাবে বলাও। এবার অন্য কাউকে বলো, আমার ছেলেকে জিজ্ঞেস করো তো তোমার নাম কি, কেউ একজন জিজ্ঞেস করলো, তখন তুমি আবার পাশ থেকে বলো, কি বলবে? আমার নাম, পুরো কথাটা বলো। আমার, তুমি বলছো আমার, মানে আমার বলো, আমার কথাটা বলো, ও বলবে আমার নাম, নাম কথাটা বলো, ও বলবে নাম। শামিমা বলো, শামিমা, ও যখন বলবে তারপর বলবে হ্যাঁ ভেরি গুড বলে অ্যাপ্রিসিয়েট করবে। এই হচ্ছে নাম শেখানো। হ্যাঁ দিদি বুঝতে পারছি। মাসুম ভাই, টাস্ক অ্যানালিসিস বলো, কি তোমার জানার দরকার? দেখো সবার উঠে আসবে এক এক করে। আমি টাস্ক অ্যানালাইসিস গুলো ভাবে নাই, এগুলো পরে ভাববো, কিন্তু আমার মেয়ের তো ল্যাঙ্গুয়েজের সমস্যা, সে কোনো কিছুই বলে না। ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়তে বসতে হবে, এবার যুদ্ধ বলাতেই হবে। কটা ওয়ার্ড বলে কেউ করেছো? না আমার মেয়ে তো কোনো ওয়ার্ড জানে না, শুধু ইয়েস এর ইয়ে বলে, শুধু রাগলেও ইয়ে বলে, কানলেও ইয়ে বলে, খুশি হইলেও ইয়ে বলে। সোমা ম্যাম, হ্যাঁ দিদি আমি আপনার ইসেতে পাঠিয়েছি তো হোয়াটসঅ্যাপে। তুমি পাঠিয়েছো আমিও জানি। এবার সোমা ম্যামের কাছ থেকে শুনে নাও কদিনে কিভাবে পড়িয়েছে সোমা ম্যাম, দেখাও বাচ্চাকে কিভাবে ক্লাস করিয়েছো, কাজ করিয়েছো, আর কি কি বলতে পারতো না, কি কি এসেছে। মুখোমুখি বসতে হবে। আমি প্রথমে বডি পার্টস নিয়ে বসেছিলাম, বডি পার্টস 2টো করে বা 3টে করে নিলাম, মুখোমুখি বসতে হবে, টেবিলের উপর রেখে তারপর ওকে বলতে হবে এক এক করে। যেরকম আমি ওকে পা আর চোখটা শেখাচ্ছিলাম, প্রথমে বললাম পা, মুখের সামনে, ও তো মানে মুখের সামনে এরকম করে ধরতে হবে 2 হাত দিয়ে, বলছি 2 হাত দিয়ে এরকম করে, যাতে আমার মুখের দিকে ও তাকায়। বাচ্চার মুখটা 2 হাত দিয়ে এভাবে চেপে ধরবে, মুখের কাছে নিয়ে আসবে, করো হচ্ছে। হ্যাঁ ও লিপটা দেখবে, লিপটা যাতে ও মানে পড়ে। পারলে যদি আমার ছেলে স্পিচ শেখাও, সব থেকে ভালো জিনিস ছোট লিপস্টিক মেখে নাও। মাসুম ভাইয়ের পক্ষে সম্ভব হবে না, ভাবিকে বলো যখন স্পিচ করাবে তখন লিপস্টিকটা দিয়ে নেবে। কেন সম্ভব হবে না চৈতালি দি? বাচ্চাকে শেখাতে গেলে বাবাদেরও লিপস্টিক লাগাতে হবে। সেটা নিয়ে কোনো আমি দ্বিমত পোষণ করি না, আমি তোমার সঙ্গে সহমতি। যদি বাবারা শেখাতে চায়, বাবারাও ওই সময় লিপস্টিক লাগিয়ে শেখাতে পারে। এই কথাটা বলাটা, না দিদি আমি কিন্তু
করিনি, আমি তোমাকে বলছি আমি কোনো আরো লিপস্টিক লাগাইনি। ভালোভাবে তুমি লিপস্টিক ইউজ করো, আই Lipstick? কন্টাক্টটা আচ্ছা অনেক ভালো, লিপটা দেখবে বাচ্চা। তাকাবে ভালো আর কি লিপস্টিক ইউজ ওইটা। করতে হবে, বড় ফলো টিপ করে। যদি সম্ভব হয় বাচ্চা আমার মুখের দিকে ছেলে তাকাবে। আমি এমনি লিপস্টিক ইউজ করি না, স্পিচ করাতে গেলে লিপস্টিকটা ইউজ করি। তার কারণ কি, ঠোঁটে যখনই হাইলাইটেড হলো তখন ওর অ্যাটেনশনটা কিন্তু ঠোঁটের দিকে থাকবে, লিপ রিড করা। ও কিন্তু লিপস্টিক যদি না দাও তুমি, ও তোমার বিভিন্ন চোখ দেখবে, ভুরু দেখবে, কপাল দেখবে, ফেসিয়াল এক্সপ্রেশন দেখবে। তুমি শুধু লিপ রিড করাতে চাইছো, তখন শুধু ঠোঁট নাড়াবে, তখন দেখবে ও লিপস্টিকের জন্য ঠোঁটের দিকে তাকাবে, দিদি আমার কনসেন্ট্রেট ছেলে করবে, ফোকাস করবে। ফলো করতো, ঠোঁটের দিকে তাকাতো। হ্যাঁ, ও মুখের দিকে তাকিয়ে ওর যখন মুখ থেকে আওয়াজও বের হতো না, কিন্তু ও আমার ঠোঁটের মতো করে ও ঠোঁটটাকে নাড়াতো, তোমার বাচ্চা ঠোঁটটা বলার ফলো চেষ্টা সব করতো, বাচ্চা করে কিন্তু ও না। এখন বলতে পারছে না। হ্যাঁ, সব বাচ্চা করে না। ওর যেটা সমস্যা ছিল, ও ভিশনটা বিভিন্ন ভাবে স্ক্যাটার্ড হতো। এবার ওই স্ক্যাটার্ড ভিশনটাকে তুমি যখন রেস্ট্রিক্ট করে দিলে, এইখানে আটকে দিলে, তোমার চোখের দিকে তাকালো, কনসেন্ট্রেট করলো ফুল। দেখবে ঘোড়ার ভিশনটা স্ক্যাটার্ড থাকে, তাই ঘোড়ার গাড়ি যখন যায়, ঘোড়ার দেখবে এই চোখ দুটোকে আটকানো থাকে, থাকে তো, থাকে তো, দিদি থাকে। এইদিকে একটা থাকে, এইদিকে একটা থাকে, দিয়ে আটকানো থাকে, যাতে ভিশনটা স্ক্যাটার্ড না হয়ে যায়, ওর যাতে লক্ষ্যটা নির্দিষ্ট, একদম সোজাসুজি লক্ষ্যটা থাকে। ঠিক আমাদের বাচ্চাকে কিন্তু আমরা এরকম ভাবে করে দেবো, তাহলে কি হবে, ও আর অন্য কোনো দিকে তাকাবে না, ও শুধু তোমার ঠোঁটের দিকে তাকাবে, তোমার লিপটা ফলো করবে। তাতে সোমা ম্যাম লাভটা কি হলো, কি কি বলতে পারছে বাচ্চা, বলো। সোমা ম্যাম শুনতে পাচ্ছি না। দিদি আমার মেয়ে বডি পার্ট কয়েকটা আমরা দেখাই দিলে ও দেখাই দিতে আমাদের সঙ্গে সঙ্গে দেখাই দিচ্ছে, কিন্তু বলে না, আর একা একাই দেখাই দিতেছে না। আমি মাথা দেখাচ্ছি, ও তখন মাথা দেখাচ্ছে, নাক দেখাচ্ছি, কান দেখাচ্ছি, আমার সঙ্গে সঙ্গে দেখাচ্ছে। কপি করে করছে, তুমি বলানোর চেষ্টা করনি ওকে দিয়ে। সোমা ম্যাম যেরকম ভাবে ডেমোটা দিল, টেবিল চেয়ার নিয়ে বসো, বডি পার্টস এর ছবি নিয়ে বসো, দুটো বা তিনটে বডি পার্টস নাও, দুটো বা তিনটে অবজেক্ট নাও, সেইটা বলানোর চেষ্টা করো। এবার দিদি বলা, আমি একটু বলি এখানে, একদম মুখটাকে এরকম করে রেখে তোমার সামনে নিয়ে, এবার তুমি বলো, লিপটা দেখেও বলবে। এই বলতে বলতে কিন্তু শিখবে। সোমা ম্যামকে জিজ্ঞেস করো, ও পা শিখেছে, ও কিন্তু এক্সপ্রেস করছিল না। সেদিন যখন ওরা সোমা ম্যামের বাপের বাড়ি আসছিল, গাড়িতে ওর পা জুতোটা খুলবে, ও জুতোটা খুলতে পারছে না দেখে ওর মাকে বলছে পা পা, তাই তো, হ্যাঁ, তাই বলছে না সোমা ম্যাম? পা বলছি। আমি তখন, হ্যাঁ 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 দিদি, ও খুব সুন্দর জুতো বলছে, খুলতে পারছিল না, জুতো খুলতে পারছিল না, সে বলছে পা। পা, অনেক কিছু ও এসছে, জুতো অনেক কিছু খুলতে, বলে এখন। হ্যাঁ হ্যাঁ অনেক কিছু এখন বলে। কি কি বলে? মানে স্পষ্ট না বলে, এখন ও আনারস বলে, পেঁপে, কলা, সাইকেল, তারপর হাতি, তরমুজ, তারপর আরো বডি পার্টস আছে, কান বলছে, নাক, রেগুলার 1 চোখ, ঘন্টা এগুলো তো করে নিয়ে বলছেই। বসো সারাদিনে, টোটাল 18টা। সারাদিনে 1 ঘন্টা হ্যাঁ দিদি, টেবিল টোটাল আমি নিয়ে গুনেছি বসো। 18টা। হ্যাঁ বলো, কটা হয়েছে? 18টা? হ্যাঁ দিদি, অত স্পষ্ট ভাবে না বললেও বলতে পারছে। 18টা, 18 দেখো ক্লিয়ার, তুমি ওটা যত যত ড্রিল করাবে তত ওর ক্লিয়ার প্রোনাউন্সিয়েশন আসবে, ড্রিল বাড়বে, ক্লিয়ার প্রোনাউন্সিয়েশন হবে। হ্যাঁ কিন্তু সাউন্ড গুলো তো বেরিয়েছে, মিনিংফুল সাউন্ড গুলো তো বেরিয়েছে ছবির সঙ্গে সঙ্গে। আমার তো এটাই দরকার ছিল, হ্যাঁ হ্যাঁ আমার টার্গেট হ্যাঁ ফুলফিল আমি হয়েছে। বললে সাথে টার্গেট সাথে বলছে ও।
এবার কি গোল নিয়ে অ্যাচিভ করলাম, এবার সোমা ম্যাম যদি ওই কাজটা বন্ধ করে দেয় তাহলে আবার কি হবে, হঠাৎ করে ডিটোরিয়েশন হবে। আমাকে এই বলানোর অভ্যেসটা বাড়িয়ে যেতে হবে, আরো ক্লিয়ার হবে। তারপরে এই ওয়ার্ড গুলো জানলে ওয়ার্ড গুলোর ব্যবহার কিভাবে ব্যবহার করবে সেই জায়গাগুলো শেখাতে হবে। আগে ওয়ার্ড চিনে তারপর ব্যবহার, বুঝলে? আর দিদি ওর আরো নাম ধরে ডাকলে, ওর নাম ধরে ডাকলে ও তাকায় না, নামটা ওর বুঝে না, মানে রিফা ওর নাম। এক জায়গায় বসাও টেবিল চেয়ারে, তোমার নাম রিফা, ওর হাতটা ধরো, ওর বুকের কাছে দিয়ে বলো তোমার নাম রিফা। রিফা কার নাম? দেখাও দেখাও রিফাকে, রিফাকে, রিফাকে। ওর হাতটা ধরেই বলো এই যে রিফা, রিফাকে, এই যে রিফা। 24 ঘন্টা রিফা বলে ডাকবে। রিফাকে, রিফাকে, কে বলে হাতটা তুলে দাও, কে, দেখাও দেখাও রিফা। এবার বলাবে, মুখে বলাও এই যে রিফাকে, এই যে। আগে রিফা চিনুক তারপরে এই যে বলা। স্টেপ ওয়াইজ না শেখালে বাচ্চা কিন্তু বলবে না। 1 ঘন্টা নিয়ে বসতে হবে রেগুলার, একটা সময়, খাওয়া হোক বা না হোক। খাওয়া তুমি দোকান থেকে কিনে নিয়ে এসে খেতে পারবে, বা প্রেসার কুকারে ডাল, চাল, আলু, ডিম একসাথে বসিয়ে দিয়ে সিদ্ধ করে খেতে পারবে। কিন্তু বাচ্চা একবার ডেভেলপমেন্ট আটকে গেলে ও কিন্তু তুমি কোনোভাবে পারবে না ওটা রিপ্লেস করতে। সুতরাং আমায় 1 ঘন্টা নিয়ে বসতেই হবে, কাজ করাতেই হবে, থেমে থাকলে চলবে না, থেমে থাকলে চলবে না, বুঝলে? আচ্ছা দিদি, আমরা যে রুটিনটা করলাম ওই রুটিনটা দেখা গেছে কি মাঝে মধ্যে কিছু কাজ গ্যাপ যায়, করতে পারি না ঠিকভাবে। এটা ফলো করা তো আসলে কষ্টকর। এখন যে কাজটা মিস করতেছি ওইটা কি পরের দিন আগে করব? ওই রুটিনে ওই সময় করবে, ওই সময় দেখা গেছে যদি মাঝে মধ্যে তো মানে কারণ টাইম কনসেপ্টই হয় না তো বাচ্চা। টাইম দেখা গেছে যদি রুটিনটা, কিন্তু রুটিন ফলো করা কিন্তু অনেক কষ্টকর, অনেক কষ্ট রুটিনটা ফলো করা। আরে তোমরা তো করেই দিচ্ছ, দাঁতটা তোমরাই মাজিয়ে দিচ্ছ, বিছনাটা তোমরাই তুলে দিচ্ছ, কষ্টকর কেন? শীতের দিনের বেলা তো দিদি, সেটা ও বেলা তো করছে বরং। বলো না, বলতেছে যে শীতের দিনের কাজ তো করতে একটু লেট হয় এই আর কি। আবার দেখা গেছে কি দিন ছোট তো এখন, তারপরে আমি রুটিনে তো কিছু দিইনি। সকালবেলা ঘুম থেকে উঠে দাঁত মাজা, সেটা তো তুমি নিজেই করে দিচ্ছ। তুমি না করিয়ে ওকে, ও নিজের দাঁত নিজে মাজবে। মানে ওই দেখা গেছে দৈনন্দিন কাজগুলা যেগুলা করতেছি ওইগুলা ছাড়া যে এক্সট্রা যে কাজগুলো আছে, মানে এক্সট্রা নিয়ে বসা প্রতিদিন, মানে টাইমলি ওই কাজের মধ্যে কিছু গ্যাপ প্রতিদিন পড়ে। সকালে নয় বিকেলে যে কোনো একটা 1 ঘন্টা টাইম বার করতে হবে তোমায়। টিভি দেখা বন্ধ করে দাও, পাড়ায় গল্প করা বন্ধ করে দাও বন্ধু বান্ধবের সঙ্গে। আমার বাচ্চা একটা সমস্যা হচ্ছে কি, ওর সমস্যা এখন মানে আগে তো একদম কারোর সাথে মিশতোই না, নতুন কোনো মানুষ দেখলে কান্নাকাটি করতো। বাসায় দেখো আর কোনো জায়গায় ওরে জায়গায় মানে ওরে কোনো জায়গায় নিয়ে যেতে পারতাম না, অসুস্থ হইলো সমস্যা হইতো, ডাক্তারের সিরিয়াল দেওয়া 2-3 ঘন্টা বসা। হয় সব সবাই। এখন দেখা গেছে কি দিদি, এখন ওরে ওই বাচ্চাদের সাথে একটু মিশাইতে মিশাইতে এমন অবস্থা হয়েছে, মানে ওইখানে সময়টা বেশি দিতে চায়, ওইখানে সময়টা বেশি দিতে চায়। মানে ও চাইলেও হবে না। তবে যদি আমি মনে করি ও বাচ্চাদের সঙ্গে খেলছে, আমিও মাদের সঙ্গে একটু গল্প করে নিলাম, তাহলে আমার সময়ের জন্য ওর সময়টা মেনে নিচ্ছি, এটা চলবে না।
সন্ধ্যে 6টার মধ্যে ঘরে ঢুকবে বা 7টার মধ্যে ঘরে ঢুকবে, 7টা থেকে 8টা পড়তে বসবে। আর দেখা গেছে লকডাউনের কারণে এখন সব ছেলে মেয়ে বাসায়, সব বাড়িতে, ওই মানে স্কুল বন্ধ, তো ওই দিনের বেলায় ওই মানে গ্রামে তো একটু খোলামেলা জায়গা বেশি, তো সব প্লাবান একসাথে জড়ো হয়। আবার ওই যে অর্তন্য বাইরে দোলনা, তারপরে কিছু খেলা টেলা নিয়ে রাখছে, তো বাচ্চারা আসে, অন্য বাচ্চারা খেলে, তো মানে ওর ওই কারণে ওর আগ্রহটা বেশি এখন, মানে ওই ওই মানে ওই খেলার মধ্যে ইনভলভটা হইতে চায় বেশি, মানে ওই ওরা যে কাজ করামো, মানে ওইটা মানে মানে জোর করে একটু ও করাইতে। যখন খেলতে যাচ্ছে, দেখো তোমাকে প্ল্যান করে নিতে হবে। ও যখন খেলতে যাচ্ছে তখন তুমি তোমার কাজ ছেড়ে নেবে। ও যখন বাড়িতে ঢুকলো, তোমার কাজ সারা হয়ে গেলে পরে এবার ওকে নিয়ে বসবে 1 ঘন্টা। আমি তো সারাদিনে 1 ঘন্টা, 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা শুধু টেবিল চেয়ার নিয়ে বসতে বলেছি। সারাদিন তো বসতে বলছি না। না দিদি, হ্যাঁ হয় আর সকালে নয় বিকেলে, রাত 10টায় যদি সময় পাও 10টা থেকে 11টা পড়াও। খাওয়া দাওয়ার পরে পড়তে বসে শোবে, হ্যাঁ দিদি সেটা করাও। কিন্তু না করালে যে এখনো কি হয়েছে ও আর দিদি যে স্পিচটা দেখা বাচ্চা গেছে না প্রথম প্রথম করালে আমি কিচ্ছু হবে না। বাসায়, হ্যাঁ আমি বাসায় তো মানে ট্রাই করছি, মানে আমার আবার বলছিল দিদি একা রুমের মধ্যে জানি ওর অ্যাটেনশনটা থাকে, কোনো কোলাহল জানি না থাকে, একা রুমের মধ্যে ইয়ে করতে, ছোট ছোট অক্ষরগুলা শিখাইতে ওইভাবে ওইভাবে করছি। এখন যা ওর স্পিচটা ওইটা কিন্তু বাচ্চারা যা বলে বাচ্চারা কপি করে, কপি করার চেষ্টা করে। কপি করে কথা বলতে পারলো, কিন্তু লিখবে কি করে? ওইটাই তো দিদি বলতেছি, ওইটা তো মনে করেন এটা সম্ভব না, এই কারণে ওই স্পিচটা দেখা গেছে কি একটু ডেভেলপ হইতেছে ওই যে বাচ্চাদের সাথে মেশার কারণে, আবার এই ডেভেলপ কারণে। হয়েছে 3 বছর বয়সে লেখা যেগুলো ডেভেলপ হওয়ার কথা সেগুলো যদি না হয়, হ্যাঁ দিদি তাহলে কলম, 6 বছর বয়সে কি করতে লেখা হবে না? তুমি তো হ্যাঁ তাহলে দিদি, কোনোদিনই লেখাতে পারবে না। না না দিদি এখন একটু একটু বসাইতেছি, একটু একটু বসাই, লেখার আগে ধরে নি। একটু একটু হবে না, 1 ঘন্টা বসতে হবে একটা জায়গায়। এই যে একটু একটু বলে কোনো কথা হয় না। কেন বলো তো? তোমায় পড়াশুনো করতে হলে, একটা পরীক্ষা দিতে হলে তোমাকে 3 ঘন্টা বসে থাকতে হবে, কোশ্চেন পেপার পড়তে হবে। পরে বড় হলে ওই কাজগুলো শেখাবো, তখন আর হবে না, আজ থেকেই শেখাতে হবে। তোমাকে অর্গানাইজ হতে হবে তোমার বাচ্চাকে রেডি করতে হলে। আচ্ছা দিদি এই যে রাইটিং এর এই যে 4 1 নাম্বারটা, ঘন্টা হ্যাঁ বাচ্চাকে বসাতেই হবে সারাদিনে। 1 ঘন্টা বসাই যদি দিদি, না, 1 1 ঘন্টা ঘন্টা কাগজ পেন্সিল দিয়ে বসাতেই হবে। ওই মাঝে 1 মধ্যে ঘন্টার বেশি তো কান্নাকাটি আমি করে, বসতে বলছি না। হ্যাঁ মাঝে মধ্যে কান্নাকাটি করে দিদি, ওই তারপরে কান্নাকাটি বসাই রাখি। করবে, হুম কান্নাকাটি তো করবেই বাচ্চা। পড়তে কেউ চায়? আমিও তো চাই না। তোমরা নিজেরা বলো তো, আমি কতবার বলেছি কটা ওয়ার্ড বাচ্চা জানে, লেখো। তোমরা কেউ লেখোনি। তাহলে চিন্তা করো, তোমাদের মধ্যে বাচ্চা মোর যদি এখনো রয়ে গিয়ে থাকে, ওরা তো সত্যিকারের ছোট বাচ্চা, তোদের মধ্যে এই স্বভাবটা তো থাকবেই। এবার কি, আমি কায়দা করে তোমাদের যেরকম ভাবে কাজগুলো করিয়ে নিচ্ছি, তোমাদেরও ওরম ভাবে কায়দা করে কাজগুলো করিয়ে নিতে হবে। দিদি আর কিন্তু হ্যাঁ, আচ্ছা আচ্ছা কথা দিদি, শেষ করেন তারপরে বলি। হ্যাঁ দিদি এখানে যে রাইটিং এর 4 নাম্বারটা আমার গোল, আর 3 নাম্বারটা, আচ্ছা 3 নাম্বারটা বুঝতে পারছি যে কিভাবে এ করাবো। 4 নাম্বারটা দিদি এই যে এই ট্র্যাক ট্র্যাক্সেস উইথ পেন্সিল অর ক্রেয়ন অ্যালং 3 ইঞ্চি স্ট্রেট লাইন, ওইটা মানে কিভাবে ইয়ে করবো, এই যে 3 তা আছে ইঞ্চি নাহলে স্ট্রেট লাইন বানাবো, কাটতে বলবে। কি এটা তা বলেছিলাম? হ্যাঁ, এটা এটা দিদি আপনি বলছিলেন যে পরে আমার এই দেখাইবেন এই যে ইয়ে। স্ট্রেট লাইন, পেন্সিল রাখো, নিচে নামাও, হাত তুলে নাও, লাইন হয়ে গেল। এটা হচ্ছে 1 লেখা। আই লিখতে গেলেও এইটা ব্যবহার হয়, স্ট্রেট লাইন। আমি স্ট্রেট লাইন শেখালাম, 1 পাতা, পেন্সিল রাখো, নিচে নামাও, হাত তুলে নাও, 1, শেষ। এবার কি করবে? স্লিপিং লাইন শেখাবে কি করে। বাচ্চা 1 লিখতে শিখে গেছে, একটা 1 লিখে স্লিপিং লাইন করো, হাত তুলতে না করবে। 1 লিখে স্লিপিং লাইন করো, তাহলে কি হলো? এল হয়ে গেল, তাহলে মিটে গেল।
বুঝতে পারলাম? দিদি বুঝতে পারছি, বুঝতে পারছি। লেখাতে হবেই। দিদি বলো। এখন হ্যাঁ, তো আমি যখন আমার বাচ্চাটাকে জোর করে চিপে ধরে ওর হাতটা ধরে লেখাচ্ছি, তো ও অনেক ম্যাক্সিমাম টাইমে কান্না করছে, ওর মধ্যে আমি কিন্তু ওর হাতটা ছাড়ি না। এভাবে কি কোনো ক্ষতি হচ্ছে নাকি রাইট আছে এটা এভাবে কোনো লেখাতে? ক্ষতি হচ্ছে না, বাচ্চাকে যখনই বসাবে তখনই ঝামেলা করবে। বসাতে জি বসাতে জি অভ্যেস হয়ে গেলে আস্তে আস্তে ঠিকই লিখবে। সব বাচ্চা ওরম করে। জি। আর আরেকটা কথা বলছি, আমি তো ওকে 1 ঘন্টা নিয়ে বসবোই, বা ওর লেজার টাইমে যদি ওকে আমি মানে বড় স্ক্রিনে ওর ইয়ে দিয়ে দেই, ইউটিউবে বা টিভিতে বিভিন্ন ছড়া লেটার গুলি, বর্ণমালা একদম গুলি, একদম দিতে পারো, কোনো অসুবিধা নেই, লেজার টাইমে এটা করতেই পারো। ছড়া বলার অভ্যেস বা হোক, আমি খুব ভালো। যখন ব্যস্ত থাকলাম ওকে এগুলি দিয়ে ব্যস্ত দিয়ে দিলাম। ও তো শুনছে দেখছে, বা এগুলাতে খুব ইন্টারেস্ট, একদম বিভিন্ন করতে কার্টুনের পারো, মাধ্যমে হচ্ছে তো। একদম করতে পারো। আচ্ছা, কার্টুন এটা দেখাতে রাইট পারো, আছে কি? টিভি দেখাতে পারো। কার্টুন দেখছে, হ্যাঁ, বিভিন্ন মানে বিভিন্ন মানে বর্ণমালাগুলি, বিভিন্ন কালারগুলি, বিভিন্ন শেপ গুলি, মানে বিভিন্ন আসে, তো মানে ওগুলি দিয়ে ভালো দিলাম, ও শিখে একের পর এক দেখতে থাকলো। ল্যাপটপ দিয়ে দিলে বা ধরো নোটপ্যাড থাকলে নোটপ্যাডে ঘুরিয়ে ঘুরিয়ে বাচ্চা এগুলো দেখে বলতে শুরু করে। আমি অবশ্য আর দিদি ওকে কার কি টিভিতে বলার আছে দিয়েছি, বলো, কে ওর বলছিলে? ছুঁড়ে ফেলার অভ্যাস আছে তো, মানে যখন তখন মানে ছোট জিনিস ছুঁড়ে ফেলে বা কিছু দিয়ে আঘাত করে ভেঙে ফেলে, এজন্য টিভিতে দিয়ে দেই উপরে। হ্যাঁ, দিয়ে দাও, আচ্ছা, টিভিতে দিয়ে দিয়ে দাও। দিই। এখনো তাই করে আসছি, তখন বল আমাকে অনেক বল ডিস্টার্ব ছোড়ার করতেছিল। অভ্যেস করাও। বাস্কেট বল গুলো আছে তো, জি বাস্কেট ঝুলিয়ে দাও, হাতে একটা বড় বল দাও, বলটা ছুঁড়ে বাস্কেটের মধ্যে দেবে। এই বাস্কেট বল যেমন একটু উঁচু জায়গায় ছোড়ে, এই অভ্যেসটা করাও, এটা রেগুলার খেলাও, দেখবে আস্তে আস্তে ছোড়ার অভ্যেস গুলো কমে যাবে। জি জি। হ্যাঁ পরের দিদি, আমার পয়েন্ট ছেলে কে আগে বল। জানলা দিয়ে ফেলে দিত, জানলা দিয়ে অনেক কিছু ফেলে দিত, এখন ওই ছোড়া অভ্যাস করানোর পর থেকে এখন আর ফেলছে না। তাই হবে, বলো। হ্যাঁ, ও বেশি দূর ছুটতে পারে না, মানে ও কাছাকাছি আর কি, বেশি দূর ছুটতে পারে না। ঠিকই আছে। আর কে বলছিলে কি বলবে, কথা শেষ হলে? দিদি আমার আরেকটা কথা, যে শীত কমলে আমি কি অকুপেশনাল থেরাপিস্টের কাছে ওকে একটু দেখাবো নাকি, এটা দরকার আছে? অকুপেশন থেরাপিস্টের কাছে একটু দেখালে কোথাও কিছু হবে না, মানে মানে পুরোপুরি দেখাইলাম আর কি। টোটাল অ্যাসেসমেন্ট করে কাজ করাতে হবে। সেটা অকুপেশন থেরাপিস্টের কাছে নিয়ে গেলে ওরা গাইডলাইন করে অ্যাসেসমেন্ট করে ওটিতে দেখবে কি অবস্থায় আছে, কি কি ওর দরকার আছে। এটা ওটির অ্যাসেসমেন্ট আলাদা হবে। জি দিদি, হ্যাঁ, ওটার কি দরকার আছে? লাভ হবে আমার? এমনি কি খুব হাইপার? হাইপারে নাই, তার হলে তো ল্যাঙ্গুয়েজ আসে না, হাইপার কমছে, ও তো এখন লেখে বসে বসে, দুই হাফ পাতা ওটি লেখছে। ল্যাঙ্গুয়েজ আনতে পারবে না, ওটি ল্যাঙ্গুয়েজ আনতে পারে না। ওটি হচ্ছে মাসেল গুলোকে স্ট্রেন দেওয়ার জন্য, দৈনন্দিন কাজকর্মের মোটর জনিত যদি কোনো সমস্যা থাকে তাহলে সেগুলোকে ওভারকাম করবার জন্য। ওটি ল্যাঙ্গুয়েজ আনতে পারেন না। সেটা তুমি ওটি যদি দেখাও, তারা যদি অ্যাসেসমেন্ট করে দেখে যে এই জায়গাগুলো ওটি দরকার আছে, সেটা তখন তারা গাইড করে দেবে। ল্যাঙ্গুয়েজ ওটি আনতে পারে না। ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করতে হলে স্পিচ কারোর সঙ্গে কনসাল্ট করতে হবে, স্পিচ ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট। আর কোনোটাই দেখবে, তোমাদের একটা কথা বলে দিচ্ছি, যে আজকে এর কাছে দেখাচ্ছি, কালকে ওর কাছে দেখাচ্ছি, পরশুদিন ওর কাছে দেখাচ্ছি, দেখাতে তোমরা পারোই, কিন্তু একটাও কাজ করালাম না তাহলে কিন্তু বাচ্চার ডেভেলপমেন্ট পাবে না। কাজ করাতেই হবে, তবে ডেভেলপমেন্ট পাওয়া যাবে, না হলে কিন্তু কোনোভাবে পাওয়া সম্ভব নয়। তোমরা এখন যথেষ্ট যোগ্য। দিদি, হ্যাঁ বলো। দিদি আমি কিন্তু স্পিচের জন্য কোনো থেরাপিস্ট
কিছু করিনি, আপনি যেভাবে যেভাবে বলছেন ওরকম ভাবেই করাচ্ছি। তো ওর দেখি আসছে কি, দেখো ওর জন্য কি আরো মানে স্পিচের জন্য কিছু আরো কিছু করাতে হবে? স্পিচ আছে, ও স্পিচ আছে, ল্যাঙ্গুয়েজটা স্পেশাল একাডেমি হ্যাঁ করাতে হলে হুম এডুকেশনের জন্য ল্যাঙ্গুয়েজটা দরকার। আমি স্পিচ থেরাপিস্ট নই, এডুকেশনের জন্য যেটুকু হ্যাঁ ল্যাঙ্গুয়েজ দরকার হয়, ভোকাবুলারি ডেভেলপ করতে হয়, সেই কাজটুকুই আমি করেছি, এর বেশি আমি কিছু করিনি। তাতে ওর আসছে, ওর ভোকাবুলারি ছিল, ওই হ্যাঁ জায়গাটায় ভোকাবুলারি গুলোকে ক্লিয়ার করে দিচ্ছি, মানে ওর কনসেপ্টটাকে ক্লিয়ার করলেই ভোকাবুলারিটা বেরিয়ে আসছে। ওই আচ্ছা। তো ওর কি আলাদা করে কিছু লাগবে, নাকি আপনি যেভাবে যেভাবে বলছেন এইভাবে করলেই ওর ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ হবে? তারপর দেখা যাক। আচ্ছা এই হচ্ছে ব্যাপার, কাজ কিন্তু তোমাদের সবাইকে করাতে হবে, ওইখানে কোনো বাহানা চলবে না। তোমরা দেখছো নিজেরা যে কতটা পিছিয়ে আছে। পার্ট 2 যদি তোমরা কেউ করো তাহলে আরো দেখতে পাবে যে বয়স আনতা যে আমার বাচ্চা কত পিছিয়ে আছে। হ্যাঁ দিদি করব, অবশ্যই করব। এই হ্যাঁ বয়স দিদি আনতা, আমি করবো, পারবো। বয়স আনতা যে কত পিছিয়ে আছে সে তো শাহিদ ভাইয়ের সঙ্গে কথা বলো, যোগাযোগ করো। তো বয়স আনতা যে কতটা পিছিয়ে আছে সেটা কিন্তু তখন তোমরা পার্ট 2 তে দেখতে পাবে। ওরা পার্ট 2 করছে, ওরা দেখতে পাচ্ছে। এই হচ্ছে ব্যাপার, কাজ হ্যাঁ কিন্তু দিদি, সবাইকেই করাতে হবে, এমনি ডেভেলপমেন্ট দেখতেই হবে। না হলে এই যে গ্রুপে যখন দেখছো, এই যে আমার যে অনলাইন গ্রুপটা রয়েছে, ওটা আমাদের আইজারের ফ্রি অনলাইন ক্লাস ছিল লকডাউন পিরিয়ডে। এখন নিউ নর্মাল সিচুয়েশন, ওই লকডাউন ইয়েটা ফ্রি অনলাইন ক্লাসটা অফ হয়েছে, ওইটা গ্রুপটা রয়েছে বলে আমি ওই গ্রুপের মধ্যে সবাইকে রাখি। তুমি দেখো ওই গ্রুপে ভিডিও দিচ্ছে সবাই, ডে টু ডে যে ডেভেলপমেন্ট, আমি সবসময় বলি যে তোমরা সবাই, তোমাদের সবাইকে অ্যাড করেছি, তোমরা সবাই ভিডিও দাও বাচ্চার কি কাজ হচ্ছে, কোনো অসুবিধা হলে সাথে সাথে দেখে আমি বলে দেবো যে না এই কাজটা ঠিক হয়নি। কাজটা করাতেই হবে, আর কাজ করালে যদি সিনসিয়ারলি কাজ করানো যায় আর টেকনিক্যালি কাজ করানো যায়, তাহলে মানে একদম টেকনিক্যালি যদি কাজ করানো যায় তাহলে খুব তাড়াতাড়ি ডেভেলপমেন্টটা দেখা যায়, খুব তাড়াতাড়ি দেখা যায়, কিচ্ছু আটকায় না। বলো। আমার বাচ্চার তো স্পিচ আছে বা মোটর এরিয়াটা ওটা ঠিক আছে, তার এখন এডুকেশনাল থেরাপিস্টের দরকার, আমি বুঝতে পারছি। তো এটা তো আমি আপনার কাছ থেকেই পেয়ে যেতে পারি, তাই না? হ্যাঁ, পেতেই পারো। তাহলে তো আমার অন্য কোথাও যাওয়ার দরকার আছে কি? দেখো তুমি যদি মনে করো অন্য কোথাও যেতে চাও, সে গিয়ে দেখতে পারো। না, আমি এখান থেকে যদি হয়, আপনার থেকে যদি আমি নিতে পারি, তাহলে অন্য কোথাও তো আমি মনে করি না দরকার আছে। আপনি যদি আমাকে হেল্প করেন তাহলে তো আর আমার দরকার নেই কোথাও। আমি তো আছি। জি জি। আর আমার বাচ্চাকে কি আমি এমনি নর্মাল কিন্ডারগার্টেন স্কুলেই কি দিতে পারি, নাকি স্পেশাল স্কুলেই দিতে হবে? আপনি গাইডে থাকলো, আমি যদি কাছে নর্মাল স্কুলে দেই, আপনার গাইড দেখো মতে। আমার এখানে নর্মাল স্কুল বা স্পেশাল স্কুলের কোনো ব্যাপার নয়, না আমার কাছে স্পেশাল এডুকেটর থাকলে যে সুবিধাগুলো হয়। জি স্পেশাল জি স্কুলের তোমাদের সিস্টেম আমি জানি না, আমাদের সিস্টেম যেখানে এনআইওএস ন্যাশনাল ওপেন স্কুলিং এর মাধ্যমে পড়াশোনা থেকে আরম্ভ করে ওভারঅল ডেভেলপমেন্ট নিয়ে আমরা ভাবি স্পেশাল স্কুলগুলোতে। তার একদম মানে তার একাডেমি ক্লাস 1 ক্লাস 2 ক্লাস 3 যা নর্মাল স্কুলে পড়ায় ওই সব কারিকুলামে আমরা পড়াই। সুস্মিতা, আমাদের এদিকে এইরকম অতটা ডেভেলপ না স্কুল গুলা। সুস্মিতা শুনতে পাচ্ছো? হ্যাঁ দিদি। কি পড়াচ্ছো? হ্যাঁ, ওদের বলে দাও কি পড়াচ্ছো। পড়াচ্ছি। আমরা আজকে মানুষদা একটা সিলেবাস এনে দিয়েছেন। এতদিন তো আমাদের কাছে সিলেবাসটা ছিল না। আমরা যাদের যেসব বাচ্চাদের স্ট্রেট লাইন বা স্লিপিং লাইন যেটা দরকার সেরকম অনুযায়ী, যাদের যেটা দরকার সেই অনুযায়ী চলছিল। আর আমার অর্কর এখন ইয়ে শুরু হয়েছে, লেটার
শুরু হয়েছে, লেটার ও চিনছে বা লেটার এখন লেখাও শুরু হয়েছে, এগুলো শুরু করেছি। আমার বাচ্চাগুলো তো একদম 7 বছরের মধ্যে বেশিরভাগই, তাদের এখনো সেরকম ভাবে তাদের ওয়ার্ডের কিছু কিছু জিনিস শুরু হয়ে গেছে। বাকিরা মোটামুটি সবাই স্ট্রেট লাইন বা 7 স্কিপিং লাইনের বছর মধ্যেই বয়সী রয়েছে। বাচ্চাদের ওয়ার্ড লেভেলে আসতে হবে কি এ থেকে জেড অব্দি পড়া চিনে যাবে, পড়তে পারবে, লিখতে পারবে, তারপরে প্রত্যেকটা লেটার দিয়ে শব্দ তৈরি করতে পারবে, হুম ওয়ার্ড লেভেলে যাবে, তারপরে সেটা সেন্টেন্সে আসবে। এইগুলো তো সব স্পেশাল স্কুলগুলো তো করিয়ে দেয় ন্যাশনাল ওপেন স্কুলিং এ যাওয়ার জন্য। হুম বর্ণ তৈরি করতে পারবে, প্রথম সিম্পল সেন্টেন্স, তারপরে কমপ্লেক্স, কম্পাউন্ডে যাব না, যোগ বিয়োগ গুণ ভাগ, তারপরে কি ওটাকে কি বলে, এক্সপ্যান্ডেড নাম্বার আর শর্ট নাম্বার, বাংলায় কি বলে, সংখ্যা প্রসার বিস্তার, সংখ্যা সংকোচ, সংকোচন, সংখ্যা বিস্তার, মানে এক্সপ্যান্ডেড এন্ড শর্ট, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং, যেটা হচ্ছে বড় থেকে ছোট সংখ্যা সাজাও, ছোট থেকে বড় সংখ্যা সাজাও। তারপরে কি থাকবে, ঘড়ি দেখা, আওয়ার হ্যান্ড, ঘন্টার কাঁটা ধরে বাচ্চা বলতে পারবে। এগুলো সব তোমার NIS 1 to 3 লেভেল, 3 মানে 1 বছর হচ্ছে ক্লাস 1 6 বছর, ক্লাস 2 7 বছর, ক্লাস 3 8 বছর। 9 বছরের মধ্যে যোগ বিয়োগ গুণ ভাগ, হাতে ধরা যোগ, হাতে ধরা বিয়োগ, মানে ক্যারি, বোরোয়িং, গুণ, হাতে ধরা, ভাগ, ভাজ্য, ভাগফল, ভাগশেষ থাকবে। আর কি থাকবে, ও সামান্য পয়সার অঙ্ক, দশমিক টাকা সরিয়ে পয়সাটা শুরু করেছি দিদি, বলো। টাকা পয়সা চেনাটা শুরু করেছি অর্কর টাকা পয়সা চেনাটা শুরু করেছি। ও কয়েন, এখন 1 টাকার কয়েন গুলো, 2 টাকার কয়েন, 5 টাকার কয়েন, 10 টাকার কয়েনও চিনতে পারছে, ও আলাদা করতে পারছে। হ্যাঁ, করতে পারছে। হ্যাঁ, আর ক্যালেন্ডারে ও প্রত্যেক দিনের ক্যালেন্ডারের দাগটা দিচ্ছে, কোন মাসটা বুঝতে পারছে। আচ্ছা, ক্যালেন্ডারের ও বার গুলো ও এখন সাজাতে পারছে, সানডে থেকে স্যাটারডে পর্যন্ত। অনেকটা একটু হেল্প লাগছে, একটা আমি ভিডিও করেছি, আমি তোমাকে পাঠাবো। হ্যাঁ, ও কালকেই আমি ইয়ে করে একটু হেল্প লাগছে, আমি তোমাকে ওই ভিডিওটা পাঠাবো। শুনতে পাচ্ছ দিদি? হ্যাঁ, পাঠাও। হ্যালো? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যালো, শুনতে পাচ্ছি। ওটা আমি তোমাকে পাঠাবো। হ্যাঁ, আমার কেটে যায় তো। আর এইগুলো হচ্ছে, আর ইংলিশে ও ইংলিশে হলো, আর বাংলাতে ও র, ব, ক, ধ আর ঝ, এগুলো ও লিখতে পারছে। আর স্মল লেটারে ও স্মল লেটার গুলো বাংলা কি লেখাচ্ছ? ক, র, ধ, ঝ। ব সিরিজ, ব সিরিজ, ব সিরিজ, হ্যাঁ, ব ফ্যামিলি সিরিজটা। হ্যাঁ, এই যে ব ফ্যামিলি, হ্যাঁ ঠিক আছে, ফ্যামিলি ওয়াইজ লেখাচ্ছ, ঠিক আছে। হ্যাঁ, ওইটাও লিখতে পারছে। তাহলে তোমাদের যদি এরকম ভাবে কাজ, হ্যাঁ বলো। লেটার গুলো ও সবগুলোই এখন চিনতে পারছে। ভেরি গুড। লিখতে? আর স্মল লেটারের ও সবগুলোই চিনতে পারছে। স্মল লেটার উইদিন করা হয়নি, কারণ ও নতুন করে স্মল লেটারটা চিনতে শিখে গেছে। না, লিখতে এখনো শেখেনি, স্মল লেটার উইদিন লাইন লিখতে শিখছে, কারণ অনেকগুলো দিন। এবার লেখা শুরু করো। লিখতে এখনো শেখেনি দিদি। হ্যাঁ, লেখাটা ও দিয়ে শুরু করা, ও স্মল লেটার স্টার্ট করো ও দিয়ে। ওই ছুটিটার জন্য ওর অসুবিধা হয়ে গেল, নইলেও এতদিন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আর একটা জিনিস আমি একটু জিজ্ঞেস করছি দিদি। কালকে আমার একটি নতুন স্টুডেন্ট আসবে, ওর বয়স 10। হ্যাঁ, তো ওকে আমি প্রথমে MDPS দিয়েই অ্যাসেসমেন্ট শুরু করব তো? একদম
এমডিপিএস এ ফেলে দেখে নাও ঠিক 10 আছে। বছর বয়স ফাংশনাল অ্যাসেসমেন্টে কোন এরিয়ায় যাবে। 10 বছর মানে কি? ঠিক আছে। 10 বছর মানে কি? 10 বছর মানে 1 মিনিট, শাহিদ ভাই আছো? প্রাইমারি বলবে না। শাহিদ ভাই আছো? শাহিদ ভাই আছো? সোমা আছো? সারানা আম্মু আছো? দুজনেই নেই। তাহলে বলো। দিদি জি আছো? জি দিদি এবার বলো 10 বছর বয়স ফাংশনাল অ্যাসেসমেন্ট চেকলিস্ট কোথায় ফেলবে? এই আমাদেরটা প্রাইমারি না, প্রাইমারিতে মনে হয় প্রাইমারি। সুস্মিতা যে বাচ্চাটার কথা বললো 10 বছর বয়সে আসবে, তাকে এমডিপিএস দিয়ে অ্যাসেস করব, করার পরে এফইসিপি কোথায় কোন এরিয়ায় নেব? দিদি বলতে পারছি না। এবার না সত্যি কান ধরে উঠবোস করাবো। বলো, শুনে না সুস্মিতা বলো। প্রাইমারি 1। এমডিপিএস দিয়ে কেন চেক করতে বললাম? এমডিপিএস দিয়ে চেক করলে পরে তাহলে ওর মানে কোন কোন এরিয়া গুলো কোন জায়গায় আছে সেটা ধরতে পারা যাবে। প্রাইমারি 1 এর কোন জায়গায় পড়বে সময় এবার ক্লু পেয়েছো কিছু? না, এমডিপিএস করার পর 80% অ্যাবাভ হলে ও ডাইরেক্ট প্রাইমারি 1, যদি ও কি বলে ও যদি 80% এর বিলো হয় তখন প্রাইমারি 2 এর এফএসসিপি 80% নয় 50% এর বিলো এমডিপিএস এ। আচ্ছা 50%। 60%। ওকে 60 না 50? 50 ওই তো, তাই তো বললাম 50%। হ্যাঁ আচ্ছা 50%। চৈতালি দিয়ে একটা কথা বলি, এফএসসিপি ফরম্যাটের একাডেমিকের যেটা আছে প্রাইমারি 1 এ, সেটা থার্ড নম্বর পয়েন্টটা সেকেন্ড নাম্বার পয়েন্টটা হচ্ছে ভেজিটেবলের নামগুলো রিডিং করবে। ঠিক আছে, ভেজিটেবলের নাম রিডিং করবে। এবার কোয়েলের আজকে করতে গিয়ে আমি যেটা দেখছি, কোয়েলের তোমার আমি তো ভাওয়াল টাওয়াল ওগুলো করিয়ে দিয়েছি, 3 লেটার্স ওয়ার্ড আমি যাচ্ছি 3 লেটার্স ওয়ার্ডে। তো আমি 3 লেটার্স ওয়ার্ডের মধ্যে যদি কোনো আমি ভেজিটেবলের নাম পাই সেগুলোই দেবো তো? একদম তাই। 3 বা 4? 3 লেটার, হ্যাঁ 3 লেটার বা 4 লেটারের মধ্যে আমি যদি কোনো নাম পাই। আম না না না, ইংলিশ 4 লেটার পাবে, 3 লেটার পাবে না। সেটাই তো বলছি 3 লেটারের। পটাটো 4 লেটার, টমেটো হয়ে গেছে, পটেটো টমেটো এগুলো। ব্রিঞ্জাল, হ্যাঁ ওইগুলো হয়ে গেছে। অনিয়ন, জিঞ্জার, হ্যাঁ এগুলো হয়ে গেছে। হয়ে গেছে এগুলো? হ্যাঁ এগুলো করিয়ে দিয়েছি, এগুলো হয়ে গেছে, এগুলো পরীক্ষা নিয়েছি। করতে পারে? হ্যাঁ হ্যাঁ। এবার খুব সুন্দর একদিন টুকুস করে মলে নিয়ে চলে যাও। ওপরে ট্যাগ গুলো দেখে বলবে, ট্যাগ দেখে যা যা তোমার দরকার সেটা নাও। আচ্ছা কোথায় কি আছে ট্যাগ গুলো দেখে আইডেন্টিফাই করে জায়গায় যাবে। অনেকগুলো স্টেপ এগিয়ে গেল। না আমি ওটাই আজকে কনফিউশন হচ্ছিল, কেন আমি ওর যেটা লেটারে যাবো ভাবছিলাম, এদিকে এফএসসিপি তে টার্গেট আছে, ভিপি তে ছিল। ঠিক আছে, এদিকে ভেজিটেবল ওখানে আছে 10টা ভেজিটেবলের ওর পড়তে পারে কিনা। 10টা ভেজিটেবল, তো 10টার মোটামুটি 10টা হয়ে গেছে, তাহলে ওইটা প্লাস তো আমি দিয়ে দিলাম, কিন্তু এদিকে তো আমি 3 লেটার দিয়ে শুরু করেছি অ্যালফাবেট ধরে, তো 3 লেটার ধরে মানে এ দিয়ে বি দিয়ে এরকম ভাবে। তো সেটাই আমার একটু কনফিউশন হচ্ছিল যে আমি আবার 3 লেটার ধরেছো ফোনিকের জন্য। 3 লেটার ফোনিকের জন্য ফোনিক ডেভেলপমেন্টের জন্য ধরেছো, যেটা 4 লেটার পড়াতে গিয়ে ব্লেন্ডিং এ ট্রান্সফার করো। 4 লেটার 5 লেটার ভেজিটেবলস পড়াতে গিয়ে ব্লেন্ডিং সাউন্ডটা ট্রান্সফার করো। পিও প, টি এটা পটা, টিওটো পোটাটো,
টি আর ও টো হয়, টি আর এটা হয়, পি ও প হয়। বুঝতে পারছো? হ্যাঁ 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 এই এই সিলেবেলটা ট্রান্সফার করো। ঠিক আছে। সোমাতে বলো, সারানের আম্মু চলে এসো সামনে। দিদি আমি তো আছো? ওইটা করিনি ঠিক মতো, স্যার খালি আমার কথা বাবা শোনো, করেছে এবার। আমার কথাটা শোনো, তুমি শোনো ভালো করে। প্রাইমারি 1 আর প্রাইমারি 2 দুটো আছে। 9 বছর যেই হবে, সারানের অ্যাসেসমেন্ট করছিল শাহিদ ভাই, করছিল না? জি। প্রাইমারি 1 প্রাইমারি 2 এই দুটো জিনিস আছে। এমডিপিএস দিয়ে দেখে নেব, যদি এমডিপিএস এর চেকলিস্টে 50% অ্যাচিভ হয়ে থাকে, তাহলে বাচ্চা প্রাইমারি 1 দিয়ে বাচ্চাকে অ্যাসেসমেন্ট করব, সেই লেভেলে আমি কাজ করব। আর যদি দেখি 50% এর নিচে অ্যাচিভ হয়েছে, তাহলে আমরা বাচ্চাকে ফেলবো। বুঝতে পারছো? তাহলে 2-তে চলে যাবে। হ্যাঁ, তাহলে প্রাইমারি 2-তে চলে যাবে। এই জন্যই আমরা প্রথম এন্ট্রি লেভেল বাচ্চা, যে বাচ্চাকে প্রথম পাবো, তাকে আমরা এমডিপিএস দিয়ে অ্যাসেসমেন্ট করে বুঝবো যে বাচ্চাটা মানে অনেক কিছু এক্সপোজার পেয়েছে না কম এক্সপোজার পেয়েছে। যদি দেখি কম এক্সপোজার পেয়েছে, তাহলে প্রাইমারি 2 দিয়ে ওকে এক্সপোজার দিতে হবে, আর না হলে প্রাইমারি 1 দিয়ে এক্সপোজার দেব। ক্লিয়ার হলো? জি ক্লিয়ার। আর কারো ক্লিয়ার করার? তুমি কিছুটা বুঝলে বুঝতে পারো, শাহিদ ভাই বুঝবে, শর্মিষ্ঠা সুস্মিতা বুঝবে, শর্মিষ্ঠা সুস্মিতা বুঝবে। ওই জন্যই বললাম তোমরা বলো, তোমরা ফাংশনাল অ্যাসেসমেন্ট চেকলিস্ট করছো, তুমি এবার করতে পারছো না, না ওই জন্য। তুমি তাও সময় একটা কথা বলছি, তুমি প্রোগ্রামগুলো একবার দেখে নিও, ভিডিওগুলো তোমার ফ্রি টাইম পেলে। হ্যাঁ দিদি আমি অবশ্যই দেখবো। আমি ইয়েতে পারিনি যেখানে ওই সময়। যেখানে তোমার আটকাবে সেখানে তুমি আবার ফোন করবে আমাকে। আচ্ছা ঠিক আছে দিদি। ওকে, থ্যাংক ইউ দিদি। এবার বলো, আচ্ছা আর কার কার? দিদি যে বলতেছিলাম যে ইয়াতে যে নর্মাল স্কুলে ব্যাপার যেটা, যে কি বুঝলে এবার? এই যে এতক্ষণ কথাগুলো শুনলে, এবার কি বুঝলে? দিদি মনে হয় কিছু বুঝেছি, আমার মনে হয় কিছুই বুঝিনি, একটু কি ক্লিয়ার করে বুঝেছো বললে আর কি বোঝনি? কি বুঝেছো আগে বলো। বয়স অনুপাতে ফেলতে হবে যে ও এখন কোন স্টেজে আছে। 6 বছর বয়সে নর্মাল স্কুলে যা যা শেখানো হয়, জি, আমার বাচ্চাকে 8 বছরের মধ্যে ম্যাক্সিমাম ওই সবগুলো শিখিয়ে তুলতে হবে। সে তুমি নর্মাল স্কুলে রাখো আর স্পেশাল স্কুলে রাখো। জি জি জি, এটাই মেন টপিক, এটাই হচ্ছে সারমর্ম। জি জি। যদি স্পেশাল স্কুল এরকম ভাবে তোলে, তুমি স্পেশাল স্কুলে দিতে পারো, যদি নর্মাল স্কুল এরকম ভাবে তোলে নর্মাল স্কুলে দিতে পারো। নর্মাল স্কুল যদি না রাখতে পারে, কারণ তোমাদের সিচুয়েশনটা আমার ঠিক অতটা ক্লিয়ার করে পরিষ্কার করে জানা নেই, আমাদের এনআইএস থেকে আরম্ভ করে সবকিছু সাপোর্ট আছে বলে আমাদের এখানেও অনেক জায়গায় এত ক্লিয়ার করে ভাবে না। শুধু ভোকেশনাল বাচ্চা যাবে 18, এই 14 বছরের পরে প্রি ভোকেশন, 18 বছরের পরে ভোকেশন, তার আগে কিন্তু বাচ্চাকে ফাংশনাল একাডেমি এরিয়া তৈরি করে দিতেই হবে, বেসিক এডুকেশনটা দিতেই হবে। সুতরাং স্কুল নিয়ে মাথা ব্যথা দরকার নেই, কিন্তু বেসিক এডুকেশনটা সঠিকভাবে কিভাবে বাচ্চা পাবে সেটা নিয়ে ভাবনা চিন্তা শুরু করো। তোমরা ট্রেনিং পেয়েছো, তোমরা একটু একটু করে বাচ্চাদের তুলিয়ে দিতে পারবে। আমাকে তো বাসাতে গোল নিতেই হবে, ও রিডিং এর উপরে, রাইটিং এর উপরে। আমাকে বাসাতে গোল নিয়ে তারপরে তো ওর একটা মানে একাডেমির দরকার। যে কোনায় যাও, জি জি, গোল নিয়েই কাজ করতে হবে, আদারওয়াইজ কোনো কাজ উঠবে না।
গোল ছাড়া কোনো কাজ শেখানো সম্ভব নয়, টাস্ক অ্যানালিসিস ছাড়া কোনো কাজ শেখানো সম্ভব নয়। আমি ছাড়া আরো দুজন স্পেশাল এডুকেটর আছেন এখানে, তাদের সঙ্গে তোমরা কথা বলে নিতে পারো। বলো, গোল ছাড়া কোনো কাজ শেখানো সম্ভব? একদম সম্ভব না, মানে ওতে সময় যায় কিন্তু কাজ হয় না, কাজ কম হয়। টাস্ক অ্যানালিসিস ছাড়া সম্ভব? ওরে বাবারে, খুব হিমশিম খেতে হয়। সেটা তোমার কাছ থেকে শিখেছি, টাস্ক অ্যানালিসিস আমি ডক্টর নন্দর কাছ থেকে শিখেছি। ও চৈতালি দি, আরেকটা টাস্ক অ্যানালিসিস, সেটা হচ্ছে বল ক্যাচিং করা। তো আমি যেটা ভাবছি সেটা হচ্ছে, আমি আর সুস্মিতা আজকে আলোচনা করছিলাম বল ক্যাচ করা, সেটা হচ্ছে আমি যেটা ভেবেছি সেটা একটু শুনে নাও। ভিডিও চলে আসো। বিশ্বজিৎ আছে তো? হ্যাঁ বিশ্বজিৎ আছে তো? হ্যাঁ আছি। দুজনে মিলে ভিডিও চলে আসো। আচ্ছা দাঁড়াও, আমার বাবা, হ্যাঁ কিভাবে শেখাবে? সেটা হচ্ছে প্রথমে হচ্ছে বাচ্চাটা যে বল থ্রো করছে সেই দিকটাতে তাকাবে, বলটার দিকে তাকাবে, 1 নম্বর পয়েন্ট। প্রথম পয়েন্ট, বলের দিকে তাকাবে। দ্বিতীয় নম্বর, বল যখন থ্রো করার জন্য ওর হাত তুলবে, ও তখন হাতটাকে নিজের পজিশনে আনবে, জাস্ট পজিশন। এবার বলের সাইজ অনুযায়ী ওর হাতের পজিশনটাকে আনা, ঠিক আছে? এবার যখন বলটা থ্রো করা হবে তখন বলটাকে এগিয়ে বা পিছিয়ে নিজেকে পজিশন করে নিয়ে এগোনো বা পিছনো। তারপরে পয়েন্টটা হচ্ছে কি, বলটাকে ধরার জন্য হাত দুটো কাছে আনা। দিদি, বলটার জায়গায় হাতটাকে নিয়ে যেতে হবে, বলটা যেখানে থাকবে সেই জায়গায় হাতটা নিয়ে। আজকে আমি অর্ককে আমি বল ছুঁড়ে ক্যাচিং করাচ্ছিলাম, তো ও হাত তুলে রাখছিল, ঠিক আছে, বলটা পেরিয়ে যাচ্ছে, ও হাতটা তুলে রাখছে এরকম করে, তো ও বলের জায়গায় হাতটাকে নিয়ে যাচ্ছে না। এইটা বাচ্চারা করবে। আমাদের বাচ্চার মধ্যে অটিজম আছে, বাচ্চাটা স্পিড আর ডিস্টেন্সটা বুঝতে পারে না কতটা। এটা দেখো, প্রি ক্যালকুলেশন স্কিল। কেন গেমটা দিয়ে বাড়াবো? কি ক্যালকুলেশন করে আমার ব্রেন? একটা বল ছোড়া, বলটাকে ক্যাচ করা, কি ক্যালকুলেশন করে? ভিশন দেখছে, কতটা দূর থেকে ছুটছে, কতটা স্পিডে আসছে, সেই স্পিডে আমাকে বডিটাকে মুভ করতে হবে এবং ঠিক টার্গেট করে যে জায়গাটা বলটা এসে পড়বে, মানে কতটা ক্যালকুলেশন, কত স্পিডে আসছে, কতটা দূরত্বে আসছে, কোন জায়গাটা এসে বলটা পড়বে, ঠিক সেই মুহূর্তে, পড়ার আগের মুহূর্তে আমাকে বলটাকে ধরতে হবে। তাহলে ব্রেন কতগুলো, দেখো আমরা সাবকনসিয়াস মাইন্ড থেকে কতগুলো ক্যালকুলেশন এরিয়া ক্যালকুলেট করতে করতে যাচ্ছি। আমার বাচ্চার ক্যালকুলেশন স্কিলটা নেই, প্রি ক্যালকুলেশন স্কিলটা নেই। এবার শেখাবো কি করে? পুরো অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং। যিনি বলটা দেবেন, ছুড়বেন, তার আগে বলটাকে দেখিয়ে নেবেন, এই দেখ বল, এই যে ছুটছি কিন্তু হাত দুটোকে এরকম কর, কাছে নিয়ে আয় বুকের কাছে, এবং ছুড়বে কিন্তু বুকের কাছেই বা হাতটার উপরে। ধর ধর ধর। এবার কি করে ধরতে হয়? ফিজিক্যাল প্রম্পটিং। পেছন থেকে টিচার 2 হাত ধরে এরকম ভাবে রাখবে, বলটা কাছে এলেই বলটাকে 2 হাত দিয়ে ধরতে সাহায্য করবে বাচ্চাকে। হ্যাঁ, প্রথমে হ্যাঁ। তাহলে এই যে বডিটাকে বাঁকাতে হয়, এটা কি করবে? টিচার যখন পেছন থেকে ধরবে, ফিজিক্যাল প্রম্পটিং দিয়ে শেখাতে হবে। হাতটাকে তুলতে হবে, হাতটাকে বলটা এলেই দুটো হাতকে এক জায়গায় করে ছোট করে দিতে হবে। এটা কিন্তু ফিজিক্যাল প্রম্পটিং দিয়ে শিখিয়ে তুলতে হবে। তারপরে বলটাকে চেপে ধরতে হবে। তাহলে এখানে দেখো, টিচিং ক্যালকুলেশন কি করলো? স্পিডটা মেজার করলো থ্রু বডি। বডি থেকে বডিতে গেল, আমার বডিটা কতটা সরাবো, কিভাবে বাঁকাবো, হাত দুটোকে কিরকম করলে কাছে চলে আসবে, এটা কিন্তু আমি শেখালাম ফিজিক্যাল প্রম্পটিং, পিপি দিয়ে। এই পিপি দিয়ে করার পরে যখন তুমি ভার্বাল প্রম্পটিং এ বলবে, ততক্ষণ কিন্তু বাচ্চার অ্যাটেনশন বেড়ে গেছে। ও বলটা কিন্তু কোথায় আছে, কতটা আছে দেখতে শিখছে, বুঝতে শিখছে।
এবার ভার্বাল প্রম্পটিং দিয়ে করার পরে যখন তুমি ড্রিল করছো, প্র্যাকটিস করাচ্ছ, তখন কিন্তু এই স্পিড আর ডিস্টেন্সটা কিছুটা বোঝার বাচ্চা চেষ্টা করছে। তার মানে কি, আমি যদি বল না খেলাই, আমার ব্রেন ক্যালকুলেটিং স্কিলটা, ব্রেনে যেটা রেসিডুয়াল রয়েছে, সেটাকে, রেসিডুয়ালের বাংলা কি গো? রেসিডুয়ালের বাংলা মানে যে সামান্যতম ধারণাটা ভেতরে রয়েছে, সেই সামান্যতম ধারণাটাকে ব্যবহারিক প্রয়োগ করছে, ব্যবহার করছে, করে কিন্তু ওর ম্যাথমেটিক্স স্কিলটাকে ওর মতো করে বাড়ানোর চেষ্টা করছে। এতে আমার কি বেরোলো? আমার কনসেপ্ট বেরোলো, কগনিটিভ ডেভেলপমেন্ট হলো। এটা কি করলো? আমার আইকিউ কে বুস্ট করলো, ধাক্কা মারলো, আইকিউটা উপরের দিকে বাড়লো। তার মানে বল খেলানোটা কত জরুরি দেখো। শুধু একটা গেম প্ল্যান, তোমরা ভালো করে আরো জানবে। স্পেশাল অলিম্পিক থেকে যে বইটা দিয়েছিল, পড়েছো? কে পড়েছো? পড়া হয়নি। এই প্রত্যেকটা বল, এই যে তোমার ওই ছাতার মতো যে কাপড়টা দিয়েছিল, ওর মধ্যে বলগুলো দিয়ে বলটা ওপরে তোলো, নিচে নামাও, স্পিড আর ডিস্টেন্সটাকে বাচ্চা মেজার করবে, অ্যাটেনশন দেবে এই স্পিড ডিস্টেন্সটা। এটা ক্যালকুলেটিভ স্কিলটা ডেভেলপ করবে। বলটাকে ওই ছাতার মধ্যে ধরে রাখবে, একটু কাট করালেই পড়ে যাবে। তাহলে কি, ওই কতটা কাট করালে পড়বে আর কতটা কাট করালে সোজা হবে, এটাও কিন্তু স্পিড ডিস্টেন্স মেজার করছে। আমার এইগুলো কিন্তু থ্রু গেম আমি ডেভেলপ করাচ্ছি। প্রি ক্যালকুলেশন স্কিল বলে এগুলোকে, ক্যালকুলেটিভ ব্রেনটাকে তৈরি করছি, ব্রেনটাকে ক্যালকুলেটিভ তৈরি করছি। ব্রেনের ক্যালকুলেশন এরিয়ায় আমরা কি দিচ্ছি? সার দিচ্ছি, জল দিচ্ছি, এই গেমের মাধ্যমে। বুঝতে পারলাম? ক্লিয়ার হলো? তোমাদের কাছে ক্লিয়ার হলো খেলাটা কেন এত জরুরি? বলো। জি দিদি, ক্লিয়ার হয়েছে। মাসুম ভাই, ক্লিয়ার হলো? আর কার কার কি জিজ্ঞাসা আছে বলো। আচ্ছা দিদি, রাইটিং থেকে তো নিলাম এই যে 1 ঘন্টা, এটা বুঝলাম যে কিভাবে ওরে 1 ঘন্টা বসায় কাজ করবো। তাইলে এখানে রিডিংটা দেখা গেছে কি ওরে এই বিভিন্ন এই যে পিকচারের ছবিগুলা দেখাইলে ওই হাত দিয়ে পয়েন্ট করে, তারপরে আর যেগুলা বলতে পারে ওইগুলা বলে। এখন যদি ওরে অ আ 1 2 মানে এগুলা যদি শিখাই, কিভাবে শুরু করবো? এটা অ আ লেখা দিয়ে শেখানো শুরু করবে। আগে ত লেখা শেখাবে 1 পাতা, ত লেখা শেখানোর পরে ত যখন পুরোপুরি লিখতে পারবে তখন অ লেখা শেখাবে, তারপর আ লেখা শেখাবে। এটা ত সিরিজ বলে। এই সুস্মিতা যেরকম ভাবে শেখাচ্ছে, একটু আগে বললো না সুস্মিতা? হ্যাঁ, সিরিজটা বলছিল। সিরিজ ত লেখা শেখাবে, ত লিখে আগে স্লিপিং লাইন করবে। 3 ইঞ্চি স্লিপিং লাইন করতে শিখেছে বাচ্চা, তুমি গোল নিয়েছো। এবার গোল করে নিচে নামাও, উপরে তোলো, কি লিখলে? ত, 1 পাতা ত। ত লিখে একটা হাত অ, ত লিখে 2টো হাত আ, ত লেখা হয়ে গেল। এদিকে 1 আর 2 লেখা শিখিয়ে ফেললে অঙ্কে। এই অঙ্কে যখনই 2 লেখা হয়ে গেল, এবার স্লিপিং লাইন করো, 2 এর মতো করো, সেটা কি হলো? হ। হ লিখে মাথায় ঝুটি দাও, হস্যই। আর দিদি এইভাবে তাহলে শিখাবো না, যেমন আমরা বাচ্চাদের শিখাই না, ওরম ভাবে শেখাবে না। অ আ হস্যই দীর্ঘই, ওইভাবে শিখাবো না, তাইলে কোনোদিনই শেখাবে লেখার মাধ্যমে শিখাবো। হ্যাঁ, বুঝতে পারছি দিদি। হবে। তাহলে কি তোমার এই মোটর থেকে ব্রেনে বসবে, ব্রেনের লং টার্ম মেমোরিতে চলে যাবে। তাতে কি হবে, বাচ্চাকে আর ডিকটেশন দিয়ে আলাদা করে বোঝাতে হবে না। অ ত আর আয়ের মধ্যে যে তফাৎটা, সেটা কিন্তু বাচ্চা লিখতে লিখতেই শিখে যাবে।
হ্যাঁ দিদি বুঝতে পারছি। আচ্ছা বুঝতে পারছি দিদি। দিদি হ্যালো, হ্যাঁ এবার শেষের পর্বে যাই। ক্লাস কত দূর, মানে আমি কিছু কথা বলবো শেষ হওয়ার আগে, সবাই চলে যাওয়ার আগে। আমি সবার কাছ থেকে একটু জানতে চাই কোর্সটা করার পরে কার কি লাভ হলো কি হলো না। শামীমা ম্যাম বলো আগে। হ্যাঁ দিদি আমি তো মনে করেন আমি সত্যি কথা বলতে কি আমার বাচ্চার যেমন মানে এই সমস্যাটা, তখন আমি নামাজ পড়ার পর আল্লাহর কাছে মানে ইয়ে করতাম যে আমি সঠিক জায়গায় যাতে যাইতে পারি। ডাক্তারের কাছে গেলেও বলতাম মানে আগে নামাজ পড়ে দোয়া করতাম আল্লাহর কাছে, আল্লাহ আমি তো ডাক্তারের কাছে যদি যাই যাতে সঠিক জায়গায় যাই, যে সঠিক একটা সিদ্ধান্ত পাই। ওইটা বিশেষ করে যে মনে করেন সাইদ ভাই, মনে করেন সাইদ ভাইয়ের কাছ থেকে আমি অনেক ভালো পরামর্শ পাইছি। আমার একটা আগে ভাবনা ছিল যে হয়তো ঢাকাতে যাব, ঢাকাতে গিয়ে যদি স্কুলে ভর্তি করাই তাহলে আমার বাচ্চা ঠিক হয়ে যাবে, ওইটা আমার মাথায় ছিল এক নম্বরে দিদি। আসলে এই ব্যাপারটা আমি বুঝতাম না, আমি তো 1 বছর ধরে ইয়ে করতেছি, ওইটা দেখা গেছে কি আমার অভিজ্ঞতাই ছিল না। দেখা গেছে আসলে এখন অনেক কিছু বুঝি না। তারপরে সাইদ ভাইয়ের মাধ্যমে আপনারা পাইছি, আপনার কাছ থেকে মনে করেন যেগুলা শিখছি ওইটা হয়তো সরাসরি মনে করেন ওইটা মানে সে মানে বললে শেষ করা যাবে না যে কতটুকু উপকার হয়েছে। যে কি বাচ্চার সঙ্গে কাজ করিয়ে রিপোর্ট দাও, তখন বুঝবো ঠিক শিখিয়েছি। তারপরে যে না হলে আপনারা যদি বুঝবো পাইছি আমি আপনি ব্যর্থ। যেভাবে না আপনি যেভাবে আমাদেরকে সময় দিয়ে দিয়ে ভেঙে ভেঙে যেভাবে বুঝান ওইভাবে হয়তো আমরা তো আমার তো মনে করেন এইখানে ট্রেনিং না ওইভাবে সম্ভব হইতো না। তারপরেও দেখা গেছে কি আপনি যেভাবে বুঝান আমরা বাংলাদেশে যেভাবে বুঝাইতো কিনা ওইটা আমি জানি না, আসলে যেটা সত্যি কথা ওইভাবে এত সুন্দর করে মনে করেন ওইটা মানে আমি মনে হয় ওইভাবে ট্রেনিং করলে হয়তো ওইভাবে বুঝাইতো না। আমার মনে হয় ওইটা আপনি যেভাবে সুন্দর করে বুঝান সময় দিয়ে দিয়ে মানে ইয়ে করে আমরা না বুঝলে বারবার প্রশ্ন করেন। আসলে আসলে আমরা অনেক কিছু বুঝি না, আপনি কিন্তু ওই জিনিসটা বুঝেন যে আসলে আমরা বুঝতেছি না, ওইটা কিন্তু আপনি বারবার প্রশ্ন করার পর তারপর আমরা ক্লিয়ার হই যে আসলে এটা ওইভাবে। তারপরে দিদি প্রথম পেজটা তো করছি, দ্বিতীয় ট্রেনিংটা ইনশাল্লাহ করব, সাইদদের সাথে আলাপ করব। তারপরে এই আর কি আমরা জন্য দোয়া করবেন আর সবার বাচ্চা যাতে সুস্থ হয়ে আর সবাই যাতে কাজ করতে পারে। সবার একটা টার্গেট দিতে হবে যে আসলে টার্গেট ছাড়া কিন্তু যদি কাজ হয় না। সবাইকেই বলেছি 4 মাসের মধ্যে রিপোর্ট দেবে, না হলে আমি কোনো কথা শুনবো না। হ্যাঁ দিদি আর ক্লাস গুলো যদি করছি দেখা গেছে খুবই ভালো লাগছে করতে, সত্যি কথা আমার খুব ভালো লাগছে। মানে 3 ঘন্টা 4 ঘন্টা সমাজের কাছে কিভাবে গেছে আসলে বুঝতে পারছি না। ওইটা যত ব্যস্ততায় থাকুক বাচ্চা কিন্তু আমার আরেকটা ছোট বাচ্চা আছে, তারপরে মানে কোন সময় ক্লাস হইবে ক্লাসটা আমার কাছে খুবই ভালো লাগছে দিদি করতে, বিশেষ করে সবাই একসাথে যে ওইটা আসলে কালকে থেকে মানে ওই ক্লাসগুলো মিস করবো সবারই দিদি সবারই এই আর কি। এটা ঠিক। সবাইকে একটা রিকোয়েস্ট করছি, মাসুম ভাই বলো। কিছুক্ষণ মানে থাকেন, চলে যেন না, কিছু কথা আছে। কারণ হচ্ছে যে মাসুম ভাই বলো। ট্রেডিংটা তো শেষ না, মানে দ্যাট ইজ আরো কিছু কাজ। এই যে রেকর্ডিংটা বন্ধ করে দাও। কেউ যাবেন না, রেকর্ডিংটা বন্ধ করে দাও। আচ্ছা।